তো আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছিলাম যে আচ্ছা ওকে ফাইন, আমরা একটা ফাংশন কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা সেই আইডিয়াটা কিভাবে আমরা লিখতে পারি, লাইক আজকে লেকচার কত নাই। তো লেকচার 8 পর্যন্ত আমরা কি কি পড়েছিলাম একটু দেখি। আহ, তো আমরা এই থিওরেমসটা প্রুফ করেছিলাম, আর কতগুলো এক্সাম্পল করেছিলাম, আর হ্যাঁ এখানে শেষ করছিলাম। সো বেসিক্যালি আজকে আমাদের স্টার্ট করতে হবে প্রপোজিশন। সো আমাদের লাস্ট ক্লাসের একটু রিকল করি আমরা, যে আমাদের কোন একটা পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা দেখানোর জন্য আমাদের একটা কি দেখাইতে হয়, দেয়ার এক্সিস্ট, এটা কি, এটা ট্রান্সফরমেশন। যে ট্রান্সফরমেশনটাকে আমরা বলি আচ্ছা এটা একটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন যদি এক্সিস্ট করে এবং এরকম ট্রান্সফরমেশন যে কিনা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমরা বলি আচ্ছা আমার ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, যদি এরকম একটা ট্রান্সফরমেশন থাকে। ওকে, সো আমাদের এখন কোয়েশ্চেন হলো আমরা এরকম ট্রান্সফরমেশন কিভাবে বের করতাম। আমাদের আগের লেকচারে আমরা কিভাবে বের করেছিলাম? তো আমরা আগের লেকচার গেস করতাম যে আচ্ছা আমার এই ফাংশনের জন্য, মানে আমার এই এইচ এর সাথে মাল্টিপ্লাই করার জন্য আমার এই ম্যাট্রিক্সের সাইজটা কি হতে হবে। মানে আমার এই এইচ এর সাইজের উপর ডিপেন্ড করে আমি এই ম্যাট্রিক্সের সাইজটা আগে প্রথম গেস করতাম, দেন গেস করে এখানে এ বি সি ডি মানে ম্যাট্রিক্সের এন্ট্রি গুলোকে গেস করে দেন আমরা ট্রান্সফরমেশন লিনিয়ার অর্ডার টার্ম ভ্যানিশ করে এরকম ভাবে গেসটা করতাম যেন আমাদের ম্যাট্রিক্সের এন্ট্রি গুলো এরকম হয় যেন আমাদের লিনিয়ার অর্ডারের টার্ম গুলো ভ্যানিশ করে, রাইট? কিন্তু এটা তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, তাই না? মানে আমাদের একটা ট্রান্সফরমেশন খোঁজার জন্য আমরা মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছি কাইন্ড অফ। তাহলে আমাদের আজকের মোটিভেশন হবে যে ওকে ফাইন, আমাদের একটা ফাংশন দেওয়া থাকলে আমরা কোন একটা পয়েন্টে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা তার জন্য আগে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন খোঁজা লাগে। সেই লিনিয়ার ট্রান্সফরমেশন গেস করবো না, একেবারে বের করার ওয়েটা কি, মানে ওই ট্রান্সফরমেশন দেখতে আসলে কিরকম সেটা দেখার ট্রাই করবো। সো প্রপোজিশনের, জি স্যার, এখন যাচ্ছে। ওকে গ্রেট। সো আমি যেটা একটু আগে বললাম সেটা হলো আমরা একটা ফাংশন যদি আর এন থেকে আর এ যদি ডিফারেন্সিয়েবল হয় এই পয়েন্টে, দেন দ্য পার্শিয়াল ডেরিভেটিভ, আমার এই ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ কয়টা ডিরেকশনে পসিবল? এন সংখ্যক ডিরেকশনে। কারণ লাইক আমার ফাংশন যদি এরকম হয়, এই ফাংশনের ডোমেন মানে ডোমেনের ডিমেনশন কত? আর2, আর ওর কোডোমেন আর। তো আমার এই ফাংশনকে আমি যেহেতু দুইটা ডিরেকশন মানে আর2 এর জন্য বেসিস কয়টা, দুইটা ডিরেকশন, এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন। তাহলে আমার এই ফাংশনকে পার্শিয়াল ডেরিভেটিভ করার জন্য আমার কয়টা ডিরেকশন আছে? দুইটা, রাইট? এফ অফ এফ কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এফ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। সো এটা যদি তোমার ডোমেইন যে আর2 হয়, সো আর এন এর জন্য তাহলে ডিরেকশন কয়টা হবে? এন সংখ্যক ডিরেকশন হবে। তার মানে আমার এই ফাংশনটার এন সংখ্যক পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে। এন্ড আমার এই জিএফ মানে আমার যে টোটাল ডেরিভেটিভের যে ট্রান্সফরমেশনের যে ম্যাট্রিক্সটা, সেটা একটা রো ভেক্টর হবে, সেটা দেখতে এরকম। সেটা হলো আমাদের আজকে টার্গেট, যে আমরা আমাদের এই ফাংশনের জন্য যে টোটাল ডেরিভেটিভটা এতদিন পর্যন্ত গেস করতাম, সেটা আজকে আমরা কংক্রিটলি বলতেছি আচ্ছা আমার টোটাল ডেরিভেটিভের এন্ট্রি গুলো আসলে আর কিছুই না, ওই পার্শিয়াল ডেরিভেটিভ করে ওই পয়েন্টে ইভালুয়েশন করলে যে নাম্বারটা হয় সেগুলো। ওকে, তো চলো আমরা এটা ট্রাই করি, এটা প্রুফ করার। টার্গেট হলো প্রপোজিশনটা প্রুফ করা। সো প্রপোজিশনটা প্রুফ করার আগে আমরা আগে বোঝার ট্রাই করি যে আমরা আসলে আমাদের টার্গেটটা কি, আমাদের আমাদের কোন একটা পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল মানে কি। লাইক আমার একটা ফাংশন কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, লাইক আমার এফ ইজ ডিফারেন্সিয়েবল এট এ। এ কথার মানে কি? এ কথার মানে হলো দেয়ার এক্সিস্ট একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, যেটাকে আমরা এল দ্বারা ডিনোট করতেছি, বাট অ্যাকচুয়ালি এই এলটা আসলে তো এই জিনিস, রাইট? আমরা টোটাল ডিফারেন্সিয়ালকে এই যে ডিএফ এট ইভালুয়েটেড এট পয়েন্ট এ এই নোটেশনটা ইউজ করি, রাইট? আমাদের আগের লেকচার তো আমরা এই নোটেশন ইউজ করছি, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু ফর এক্সাম্পল আমাদের এই নোটেশনটা যেহেতু হেভি, সো আমরা ধরে নিলাম ওই ট্রান্সফরমেশনটাকে এল দ্বারা ডিনোট করতেছে। সো আচ্ছা স্যার, এরকম একটা ট্রান্সফরমেশন আছে যেটা কিনা আর এম থেকে আর এ যাবে, সাচ দ্যাট এবার এই ট্রান্সফরমেশনটা কি কন্ডিশন স্যাটিসফাই করবে, যে এফ এ প্লাস এইচ মানে যে পয়েন্টে
ডিফারেন্সিয়েট দেখাতে যাচ্ছি সেই পয়েন্টে আমার ফাংশনটা এই কন্ডিশনে স্যাটিসফাই করবে whenever where আমার এই যে ইরোর টার্মটা, মানে আমরা সেকেন্ড ডেফিনেশনটা ইউজ করতেছি, তোমরা যদি মনে করে দেখো। একটা ডেফিনেশন হলো যে আমরা নর্মের থ্রুতে দেখাইতাম যেটা জিরো হইতো, আরেকটা হলো দেখাইতাম যে ইরোর টার্মটা, মানে স্মল ও নোটেশনের ইরোর টার্মটা অনেক ছোট। সেটা আমরা কিভাবে বলি যে লিমিট এইচ এর নর্মটা যদি জিরোর দিকে যায় তাহলে আমার ইরোর টার্মটা এটা অ্যাকচুয়ালি জিরো হয়। সো এটা তোমরা যদি রিকল করে দেখো, এটা এটা আমরা বলছিলাম, এটা মানে এই ডেফিনেশন তো আমরা মাঝে মাঝে ইউজ করবো প্রুফের বেলায়। দুইটা ডেফিনেশন আছে। সো আমরা জানি যে আমার একটা ফাংশন একটা পয়েন্ট এ তে ডিফারেন্সিয়েবল মানে হলো লিনিয়ার ট্রান্সফরমেশন এল এক্সিস্ট করে, যে এল এর জন্য এই কন্ডিশন গুলা ইমপ্লাই হয়। এখন এগেইন কোয়েশ্চেন, যে আমার এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা এই যে এল আর এইচ মাল্টিপ্লাই হচ্ছে না, তার মানে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, রাইট? মানে আমার এই এল যখন এই এইচ এর উপর অ্যাক্ট করতেছে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে না? তো আমার এইচ এর ডিমেনশনটা কত বলো তো? আমার এইচ এর ডিমেনশন কত? এইচ এর এইচটা কি, যে আমার ইনপুট স্পেসে আমি যে পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি দেখাতে চাই তার থেকে একটু দূরে সরি না, মানে তার সাথে যোগ করি না? তার মানে কি আমার ইনপুট স্পেস থেকে আর এন হলে আমার এইচ এর ডিমেনশন কত? আর এন না? এটা কি বোঝা যায়? সো আমার এই এল এর সাথে আমি H1 H2 Hn এরকম কিছু একটা মাল্টিপ্লাই করতে চাই। সো এগেইন তাহলে আমার এই এল এর সাইজটা কত হবে? আর ইনফ্যাক্ট এই মাল্টিপ্লিকেশন করার পর আমার আনসারটা কি হতে হবে? একটা রিয়েল নাম্বার, তাই না? কারণ আমার এই ফাংশন যখন এই পয়েন্টে ইভালুয়েট করে ওর আনসারটা কি হয়? একটা রিয়েল নাম্বার। তাহলে এটার আনসারটা একটা রিয়েল নাম্বার হতে হবে, কারণ রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বারে যোগ করা যায়। তাহলে পুরোটা ডিমেনশন ওয়ান হওয়া লাগবে, 1/1। তাহলে আমার এই এল এর গেসটা কি, মানে এল চেহারাটা কি হবে? যেখানে এন সংখ্যক বক্স থাকবে, তার মানে এটা দেখতে 1 × n এরকম কিছু একটা ওয়ান হবে। বাই এন। হ্যাঁ, 1/n এরকম একটা টাইপের একটা চেহারা, মানে এটা রো, একটা রো ম্যাট্রিক্স, মানে রো ভেক্টর হবে আর কি। তাহলে আমি শুধুমাত্র এই এইচ এর সাথে এটা মাল্টিপ্লাই করতে পারবো। ওকে, এখন এই বক্স গুলাতে কি বসবে সেটা আমি জানি না। আমাদের টার্গেট হলো এই বক্স গুলোতে কি বসবে সেটা এই থিওরি, এই প্রপোজিশনের থ্রুতে প্রুফ করা। যে আমি ধরে নিই ইনিশিয়ালি এই বক্স গুলাতে সাপোজ ধরো C1 থেকে নিয়ে Cn পর্যন্ত বসবে, এই নাম্বার গুলো বসবে C1 থেকে, মানে যেহেতু একটা ট্রান্সফরমেশন, মানে একটা ম্যাট্রিক্স আসবে দিন শেষে, সেগুলোর সব নাম্বার, সবগুলোর নাম্বার। তো এখন আমার টার্গেট হলো এই নাম্বার গুলোকে সামহাউ রিট্রিভ করা যায় কিনা, মানে এই C1 এর ভ্যালু কি, C2 এর ভ্যালু কি, C এর ভ্যালু কি, Cn এর ভ্যালুটা কি। একবার যদি আমরা জেনে যাই তাহলে আমাদের আর এরপর থেকে আর গেস করা লাগবে না, আমরা ডিরেক্ট জেনে যাবো যে আচ্ছা এই ভ্যালুগুলোর মধ্যে কি ইনসার্ট করতে হবে। এখন তুমি আমাকে বলো যে সাপোজ এখান থেকে, মানে এই 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 এক্সপ্রেশন থেকে তুমি সাপোজ C1টা বের করতে চাও, তাহলে তোমার এই ভেক্টরটার চেহারা কি হওয়া উচিত? মানে কারেন্টলি যদি তুমি মাল্টিপ্লিকেশনটা করো এই ম্যাট্রিক্সের সাথে এই ভেক্টরটা মাল্টিপ্লিকেশন করো, তাহলে রেজাল্ট কত হয়? C1 H1, C2 H2, ডট CK HK Cn Hn, এটা হয় না মাল্টিপ্লিকেশনটা? এখন আমার টার্গেট হলো আমি জাস্ট C1টাকে রিট্রিভ করতে চাই, মানে শুধুমাত্র C1 থাকবে আর কিছু থাকবে না। তাহলে আমার এই এইচ এর শেপটা কি হওয়া উচিত? মানে এইচ এর এই ম্যাট্রিক্স, মানে এই ভেক্টরটা কি হলে আমি শুধুমাত্র এই এন্ড রেজাল্টে মাল্টিপ্লিকেশন করার পর শুধুমাত্র C1 পাবো? এটা শুধুমাত্র এই জিনিসটা হলে না? দেখো তো, যদি আমার এইচটা 1 0 0 0 এটা হয় তখনই না? কারণ এই ভেক্টরের সাথে তুমি যদি C1 CK Cn এটা মাল্টিপ্লাই করো, এন্ড রেজাল্ট কি হবে? C1 × 1, আর বাকি সব কিছুর সাথে মাল্টিপ্লাই হবে 0। তুমি C1টা রিট্রিভ করতে পারলো না? তোমরা কি সবাই বুঝতেছো যে মানে আমি কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি সামহাও এই সি, এই যে ম্যাট্রিক্সটা যেটা আমি গেস করতেছি C1 CK Cn, এই সি এর ভ্যালু গুলো সামহাও রিট্রিভ করার ট্রাই করতে চাচ্ছি আমরা। তার জন্য এইচ এর কি রকমের, মানে এইচ এর জায়গায় কি রকম ভেক্টর ইনসার্ট করলে ওরা সেই আমার এই কোঅর্ডিনেটটা, মানে C2 বা এগুলোকে আমরা রিটার্ন করতেছি, সেটা আমরা গেস করার ট্রাই করতেছি। এখন দেখলাম যে এই যে C1 কে রিট্রিভ করতে হলে আমার কি এরকম ভেক্টর লাগে।
আর এই ভেক্টরটাকে সবাই মানে যারা মানে লিনিয়ার অলজেব্রা কোর্স করেছো বা সামহাউ বেসিস বা ডিরেকশন সম্পর্কে আইডিয়া আছে, এটা দেখতে কি, এটা ই1 ডিরেকশনের ভেক্টর E1, না? জি স্যার। এক্স্যাক্টলি, সেটা হলো আমার ওই ফার্স্ট মানে আমার আরএন এর ফার্স্ট ডিরেকশনের ভেক্টরটা দেখতে এরকম। সিমিলারলি তুমি যদি সি2 বের করতে চাও, তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছো আমার ই2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সি3 বের করতে চাইলে ই3। আর এই সবগুলো কিন্তু বেসিস ভেক্টর, মানে সি1 কে দেখতে 1 0 ডট ডট ডট, মানে সব কোঅর্ডিনেট 0, শুধুমাত্র 1 থাকবে। সি2 দেখতে কি 0 1, সব কোঅর্ডিনেট 0, শুধুমাত্র সেকেন্ড কোঅর্ডিনেট 1 থাকবে। সি3 দেখতে 0 0 1, বাকি সব কোঅর্ডিনেট 0। সো যারা বেসিস সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বা ক্লিয়ার, আর যাদের নাই তাদের জন্য আমি একটু রিকল করতে পারি তাড়াতাড়ি যে সাপোজ আর থ্রিতে সবচেয়ে বেস্ট তিনটা ভেক্টর কি, মানে যেটা ধারা আমরা আর3 জেনারেটেড, সেটা হলো এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, রাইট? তো এক ডিরেকশন বরাবর আমার ইউনিট ভেক্টরটা কি, দেখতে কিরকম 1 0 0, ওয়ান এটা জিরো হলো জিরো এক্স ডিরেকশনের ইউনিট ভেক্টর। ওয়াই ডিরেকশনের ভেক্টরটা দেখতে কিরকম 0 1 1, এটা আমার ওয়াই ডিরেকশনের ইউনিট ভেক্টর। জেড ডিরেকশনের ইউনিট ভেক্টরটা দেখতে কিরকম 0 0 1। সো আমরা এই ভেক্টর গুলোকে, মানে যে প্রত্যেকটা ডিরেকশনে ইউনিট ভেক্টর গুলোকে আমরা বেসিস বলি, সেগুলোকে আমরা ইন জেনারেল ই1, ই2 এন্ড ই3 দ্বারা ডিনোট করি। মানে যারা মানে একটু এই নোটেশন জানো না, তারা একটু কষ্ট করে জেনে রাখো আর কি, মানে খুব কঠিন কিছু না, জাস্ট আমরা ডিরেকশনের ইউনিট, প্রত্যেকটা ডিরেকশনে অর্থোগোনাল যে ডিরেকশন এক্স ওয়াই জেড, ওই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর গুলো নিচ্ছে আর সেগুলোকে লেভেলিং করতেছি ই1, ই2, ই3। তো দ্যাটস ইট। সো আমরা জানলাম যে আমাদের এই ভেক্টর গুলোর মিনিং কি। এখন কোয়েশ্চেন হলো, আমরা ওকে ফাইন বুঝতে পারতেছি যে আচ্ছা এই মাল্টিপ্লিকেশনটা করলে সি1 পাওয়া যায়। এখন এখান থেকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি সি1 এর মিনিংটা জানবো? তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে একটু আগে আমরা যে কন্ডিশনটা ডেভেলপ করছি, আচ্ছা আমার একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় এট পয়েন্ট এ তে, তাহলে তারা এই ডেফিনেশন বা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। আর এই কন্ডিশন যখন স্যাটিসফাই করে আমি বলছিলাম, তখন কিন্তু এইচ এর উপর কোনো রেস্ট্রিকশন দিয়ে দিই নেই। মানে আমার এই যা ইচ্ছা হতে পারে, এইচ তো যে কোনো ডিরেকশন দিয়ে আসতে পারে, মানে এই পয়েন্ট থেকে সাপোজ আমার একটা হায়ার ডিমেনশন এই পয়েন্টে তুমি যে কোনো ডিরেকশনে তুমি মুভ করতে পারো, রাইট? সো এইচ এর কিন্তু কোনো ইয়া নাই, মানে এখানে ফিক্স কোনো ইয়া নাই, ডিরেকশন নাই। কিন্তু আমি দেখতেছি যে এইচ এর ভ্যালু যদি এই ই1, ই2, ই3 হয়, তাহলে আমি এই সি1 সি2 সি3 কে রিট্রিভ করতে পারি। তাহলে আমি এই ডেফিনেশনের মধ্যে এইচ এর ভ্যালু ই1 ই2 ই3 বসিয়ে দেখার ট্রাই করবো আসলে কি হয়। এখন সবগুলো বসানোর তো দরকার নেই, আমরা ইন জেনারেল ই কে বসিয়ে দেখবো যে আসলে ওই ডেফিনেশনে ই কে বসালে কি আমরা কি ধরনের ইনফরমেশন পাই। তাহলে আমার ডেফিনেশনটা কি ছিল, এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল এফ অফ এ প্লাস এল এইচ প্লাস, ওকে। তো এটা ছিল আমাদের ওই ডিফারেন্সিয়ালের যে কন্ডিশন, যেখানে আমার সাথে একটা লিমিট ছিল, ওয়েনেভার লিমিট এটা হলে আমার ইরোর টার্মটা ভ্যানিশ হয়। তো আমি এই ডেফিনেশনের মধ্যে এইচ এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসাবো। তো আমরা ই1 ই2 ই3 না বসিয়ে ইন জেনারেল ই কে বসাই, মানে আমার কে ডিরেকশনের ভেক্টরটা বসালাম। এখন কে ডিরেকশনের ভেক্টর শুধু বসালে হবে না, জাস্ট তাকে একটা স্কেলিং করি। মানে শুধু বসালে তো 1 0 0 0, মানে ই কে দেখতে কিরকম, ই কে দেখতে হলো 0 0 0, একদম কে যে বক্সটা মানে ওর কে তম কোঅর্ডিনেট যেখানে, সেখানে একটা 1, বাকি সব জায়গায় 0। এটা হলো ই কে। এখন এই ভেক্টর সাথে আমি টি দ্বারা মাল্টিপ্লাই করতেছি, মানে ইউনিট ভেক্টরটা, মানে ওই ডিরেকশন বরাবর আমি দেখতে চাচ্ছি যে কি হয়। সো এখানে টি দ্বারা মাল্টিপ্লাই করা মানে কি হবে 0 0 0, ওই বক্সের জায়গায় টি আসবে, মানে আমি ওই ডিরেকশন বরাবর দেখতে চাচ্ছি যে ওই ডিরেকশন বরাবর মুভমেন্ট করালে আমার পয়েন্টটাকে, আমার এই পয়েন্টের সাথে আমি যদি ওই ডিরেকশন বরাবর একটু মুভ করাই, তাহলে আমার ফাংশনের যে কি চেঞ্জটা হয় সেটা দেখার ট্রাই করতেছি আমরা আসলে। তো আই হোপ নোটেশন ক্লিয়ার, যেখানে টি দ্বারা কেন আমি টি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, কারণ শুধুমাত্র এটা বসালে তো ওই পয়েন্টে ফিক্সড হয়ে গেল। আমি চাচ্ছি ওই ডিরেকশন বরাবর আগে পিছনে নিতে, লাইক এরকম যে ধর এটা ই কে ডিরেকশন বরাবর আমি যখন টি দ্বারা মাল্টিপ্লাই করতেছি, এটা এই এই পয়েন্টকে আমি এই ডিরেকশন বরাবর আগে পিছনে মুভ করতে পারতেছি আর কি। এখন দেখা দিচ্ছি যে এই ফাংশন ভ্যালু এই লাইন বরাবর আসলে কি হয় সেটা দেখতে চাচ্ছি। তোকে সবকিছু আমি ইনস্টার্ট যদি করি, তাহলে এটা কি হবে, ফাংশন এ প্লাস টিই কে, কারণ এইচ এর জায়গায় আমি সব জায়গায় রিপ্লেস করবো এই এ ডিরেকশনটা, এল টিই কে ও টিই কে, ওকে।
তো সিম্পলি জাস্ট আমি ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন নিয়ে একটু জাস্ট প্লে করতেছি, যে রিরাইট করতেছি যে আসলে কি হয়। এখন এইটা আমার কি একটু সমাধান বোঝার ট্রাই করি, যে এখান থেকে আমি একটু এক্সপ্রেশনকে যদি রিরাইট করি, আমার এই অ্যালটা কি একটা ট্রান্সফরমেশন না, লিনিয়ার ট্রান্সফরমেশন না? আমি হয়তো বা ডিফারেন্সিয়েশন ক্লাসের শুরুতে বলছিলাম যে আমার এই ট্রান্সফরমেশন লিনিয়ার ট্রান্সফরমেশন, রাইট? সো লিনিয়ার ট্রান্সফরমেশন কি জানি, স্কেলিং করলে কি হয়, এই স্কেলারটা কি হয়, বের হয়ে যায়, রাইট? তার মানে আমার এখান থেকে কিন্তু টি বের হয়ে যেতে পারবে। আবার তুমি যখন এই নর্ম ইউজ করতেছো, টি মানে ই কে ডিরেকশনে টি দ্বারা মাল্টিপ্লাই করলে যে ভেক্টরটা পাও তার নর্ম কি? অ্যাবসলিউট ভ্যালু হবে। অ্যাবসলিউট ভ্যালু অফ টি। এখন যারা বুঝতেছেন তাদের জন্য একটু বুঝাই। ধরো আমি ই ওয়ান ডিরেকশন যদি করতাম, আর ই ওয়ান ডিরেকশনের ভেক্টরটা যদি এরকম এরকম দেখতে, 1 0 0, এবং তার সাথে যদি আমি টি দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, T 0 0। এখন ওর যদি আমি নর্ম নিই, তাহলে কি হয়, টি স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার এবং তার রুট ওভার, তার মানে দিন টি থাকে, রাইট? এখন এটা 3 ডাইমেনশনের জন্য প্রযোজ্য, এটা যদি আমার n ডিমেনশনের জন্য হতো, এটা টি আসতো, অ্যাবসলিউট ভ্যালু অফ টি। সো আমি এই ভ্যালুটাকে কি লিখতে পারি পড়লেন, যে আমার এই নর্মটা তখন কি হয়ে যাবে, এটা জাস্ট টি এর অ্যাবসলিউট ভ্যালু। এর টার্মগুলো শুধুমাত্র টি এর পাওয়ার থাকবে, এই ই কেটা রিমুভ হয়ে গেছে, কারণ ই কে এর নর্ম তো আসলে 1, এই জন্য। ওকে, সো আমরা একটু রিলেট করলাম। এখন আমরা দেখি কি করা যায়, আমরা যদি সব পুরো এক্সপ্রেশনকে টি দ্বারা ডিভাইড করি, এটা আসে। এখন এই এক্সপ্রেশনটা কি তোমরা দেখে কি রিকগনাইজ করতে পারতেছো কি জিনিস? আমি যদি লিমিট ইনসার্ট করি টি টেন্স টু 0, দেখো তো এই এক্সপ্রেশনটা কি দাঁড়ায়। কারণ এই এক্সপ্রেশন কোনো টি নাই, সো এখানে লিমিট T 0 বসানো এক কথা, যে কথা না বসানো কি কথা। ওকে, এখন আমাকে বলো তো কেউ একজন, যে এই লেফট হ্যান্ড সাইডটা আসলে কি ইনফরমেশন দিচ্ছে এই এক্সপ্রেশনকে আমরা দেখেছি কিনা আগে পরে। সো এটা ডেরিভেটিভের ইয়াস। এটা কি ডিরেকশনাল ডেরিভেটিভ না, ই কি জি স্যার। ডিরেকশনে? সবাই দেখো তো, মনে করে দেখো তো যে আমরা এটাকে কিভাবে ডিফাইন করছিলাম, যে ডিভিএ, এটা এই জিনিস মানে কি, আমি ফাংশনকে ভি ডিরেকশনে ডেরিভেটিভ করতেছিলাম। সো এটার ডেফিনেশন ছিল টি টেন্স টু 0 এফ অফ এ প্লাস টিভি, মানে ওই ডিরেকশনে আমি ইনক্রিমেন্ট করাতাম ডিভাইডেড বাই টি, এটা এরকম ছিল না? তো তুমি যদি এই ডেফিনেশনই দেখো, এক্স্যাক্টলি এই ডেফিনেশন হচ্ছে যে আমার এবার ডিরেকশন ভিটাকে ই কে না, তার মানে আমার এটা কি, এই ভি হলো ই কে, মানে আমার এটা ডিরেকশনাল ডেরিভেটিভ ই কে ডিরেকশন। তো আমি এটা কি লিখতে পারি, আর ই কে ডিরেকশন মানে কি, এটা বেসিস ভেক্টর ডিরেকশন না? তার মানে কি, এটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ লিখতে পারি, যে আমার ফাংশনকে আমি তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি কোন ডিরেকশন বরাবর, ই কে ডিরেকশনে। আর কোন পয়েন্টের জন্য আমি ডিরেকশন ডেরিভেটিভ বের করতেছি, এই পয়েন্টের জন্য, দ্যাটস মিন তুমি এটা এই পয়েন্টে ইভালুয়েট করতেছো। দেখো তো সবাই এটার সাথে এগ্রি করো কিনা, যে এটাকে আমি ভাবে লিখতে পারি কিনা, পার্শিয়াল ডেরিভেটিভ অফ ই কে ডিরেকশন। মানে কেউ কেউ অফেন ফিল করতে পারো, তারা বলতে পারো আচ্ছা এটা তো এইভাবে লেখা উচিত ছিল, কিন্তু এটা যে কথা, আসলে ওই ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ তো একই কথা, রাইট? কার কোনো কোয়েশ্চেন আছে এখানে, মানে এটা কেন আমি পার্শিয়াল ডেরিভেটিভ লিখতে পারলাম? মানে কোয়েশ্চেন না করলে আমি বুঝতে পারবো না আসলে তুমি ক্লিয়ার কিনা। দেখো, মানে এখানে ভি এর জায়গায় জাস্ট ই কে ডিরেকশনে আমি ডিরেকশনাল ডেরিভেটিভটা করতেছি। এখন ওইটা কি অনেকে বলবো যে আমি পার্শিয়াল ডেরিভেটিভ কেন লিখলাম, মানে এই নোটেশনে কেন আমি স্টিক থাকলাম না? কারণ আমার ডিরেকশন গুলো তো বেসিস ডিরেকশন। লাইক আমি কি কখনো এটা লিখবো, তোমাকে বলো, আমি কি কখনো এই নোটেশন ইউজ করি আমরা কখনো, মানে এক্স ডিরেকশনে যখন ডেরিভেটিভ করি কোনো ফাংশনকে, তখন কি আমি এটাকে লিখি? এর মানে তো আমি সবসময় বুঝি যে ফাংশনকে এক্স, মানে ফার্স্ট ভেরিয়েবলের মানে এক্স ডিরেকশন বরাবর ডেরিভেটিভ করা, দেন এতে ইভালুয়েট করা, এটা সবসময় আমরা এটাকে প্রিফার করি না? কারণ আমরা তো যেই অর্থোগোনাল ডিরেকশন গুলা, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, এই ডিরেকশনে সবসময় পার্শিয়াল ডেরিভেটিভের নোটেশন ইউজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্য কোনো ডিরেকশন, ধরো মিক্স ডিরেকশন, তখন আমরা ভি ভেক্টর ইউজ করি। ওকে, আই হোপ। স্যার সব সময়
লিস্ট ভার্বস নোটেশন ব্যবহার করা লাগে? আমরা ট্রাই করি সবসময় লিস্ট ভার্বাস নোটেশন ব্যবহার ব্যবহার করতে। ইনফ্যাক্ট আমি আমি যখন এই চেইন রুল আজকে যদি সময় থাকে চেইন রুল যখন পড়াবো, তখন আমরা দেখবো যে আমরা আসলে চেইন রুলের যত নোটেশন পড়ে আসছি, অনেক ঝামেলা করে নোটেশন পড়ে আসছে, আর ওই নোটেশনে আমাদেরকে মানে হ্যাসেলে ফালায় আর কি। নোটেশন খুব লিমিটেড, মানে খুব লিমিটেড নোটেশন ইউজ করে তুমি চেইন রুলের জিনিসপত্রগুলো যদি লিখো, তাহলে সবকিছু মেক সেন্স করে আর কি খুব ইজিলি। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, একটা ভালো পোস্ট পেয়েছিলাম। ওকে, সো আই হোপ এতটুকু সবাই ক্লিয়ার। আমরা এই জিনিস নিয়ে আর ইয়ে না করি। সো এই পাশে কি থাকলো, ই কে। আর এই লিমিটের ভ্যালু কি একজন বলতে পারবা কি? দেখো আমি এটাকে প্রথম দিন, মানে আমি যখন ওই যে ডিরেকশন, আমি যখন টোটাল ডেরিভেটিভ পড়িয়েছিলাম, আমি বলছিলাম না যে এই যখন ও ফাংশন মানে স্মল ও ফাংশন, আমি যখন এইটাকে লিখি এটা মানে কি, ও ফাংশন গুলি তো এরকম ফাংশন যাদের এই লিমিটটা কোথায় যায়, টেন্স টু জিরোতে যায়, রাইট? কারণ এখানে সব টি এর কি হায়ার অর্ডার পাওয়ার না। তো হায়ার অর্ডার পাওয়ার কি তুমি যখন টি দ্বারা ডিভাইড করবা, আর লিমিট যখন টি জিরোতে ইনসার্ট করবা, তখন সব টার্ম জিরো হয়ে যাবে। সো এটার ভ্যালু অলওয়েজ জিরো। সো ফাইনালি আমি দেখলাম যে এল ই কে এর ভ্যালু তাহলে কি, আমার ফাংশন কে ওই ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ। এখন দেখো শুরুতে আমি এই প্রপোজিশনটা প্রুফ করার শুরুতে আমি বলে দিয়েছিলাম যে এল ই কে মানে কি। এই দেখো, এটার মানে আমি কি বলছিলাম যে দেখো এটা হলো আমার এল। এই এল কে যখন আমি ই ওয়ান ডিরেকশনে ইভালুয়েট করি, তখন আমি সি ওয়ান পাই, রাইট? এই দেখো, তো এখানে আমি ই ওয়ান ইউজ করছিলাম, এই জন্য আমি সি ওয়ান কে রিট্রিভ করছিলাম। তাহলে তোমার এখন আমি যখন এই এল ফাংশন মানে আমার এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সের সাথে আমি ই কে ডিরেকশন যখন মাল্টিপ্লাই করতেছি, তখন এটার ভ্যালু কত আসবে, সি কে না? সবাইকে এটা আমার সাপোর্ট করো। ইয়েস স্যার। ওকে গ্রেট। তার মানে আমি এই সি কে এর ভ্যালুটা আসলে তাহলে কি, এই ফাংশন কে ই কে ডিরেকশনের পার্শিয়াল ডেরিভেটিভ সমান। যারা সাপোর্ট মানে যারা একটু কনফিউজ, তাদের জন্য আমি আবার মানে রিকল করি। আমার এই এল এর সাথে যদি আমি 1000 এই ভেক্টরটা মাল্টিপ্লাই করি, তাহলে আমি সি ওয়ান কে রিট্রিভ করি। তাহলে সিমিলার ওয়েতে যদি আমি 000 আমার কে তম বক্সে মানে কে কোঅর্ডিনেটে যদি আমার 1 থাকতো, এই ভেক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করতাম, তাহলে ও এই এল থেকে কোন ইন্ডেক্সটাকে রিট্রিভ করতো, সি কে ইন্ডেক্সটাকে রিট্রিভ করতো। তাহলে আমি সেটাই লিখেছি যে এটা মানে হলো সি কে। সো নাইস। সো আমি একটু প্রুফ করাতে আমি এখন প্রত্যেকটা সিকের জন্য আমার ওই চেহারাটা কি, এক্সপ্রেশন কি, সি এর জায়গায় কি রিপ্লেস হবে সেটা জেনে গেলাম, যে এই জিনিস রিপ্লেস হবে। তাহলে আমার এই এল এর চেহারাটা কি ছিল, সি ওয়ান, সি টু, সি থ্রি ডট ডট সি এন, এটা ছিল চেহারা। তা এখন আমি এই সি এর যে ডেফিনেশনটা মাত্র ডিরাইভ করলাম, এর মানে কি, সি কে মানে হলো ওই ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে সি ওয়ান মানে কি, আমার ফাংশনকে আমি ফার্স্ট ডিরেকশনে মানে এক্স ওয়ান ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ করবো আর এতে ইভালুয়েট করবো। সি টু মানে হলো ফাংশনকে আমি সেকেন্ড ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, এতে ইভালুয়েট করবো। সি থ্রি মানে ফাংশনকে থার্ড ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, এতে ইভালুয়েট করবো। সিমিলারলি আমার যেহেতু ডিরেকশন এন সংখ্যক, লাস্টে এন সংখ্যক। ওকে, সো এই হলো আমার সেই এল এর চেহারা, মানে এল মানে আমার টোটাল ডিফারেন্ট, টোটাল ডেরিভেটিভের চেহারাটা। সো এতদিন পর্যন্ত আমরা যেটা গেস করতাম যে আচ্ছা আমার ফাংশন আর এন থেকে আর গেলে আমার বক্স গুলোর ভিতরে এবিসিডি বসিয়ে তারপর আমরা একটা লম্বা ওই যে ডেফিনেশনের থ্রুতে শেষে গিয়ে গেস করতাম যে আমার এবিসিডির ভ্যালু কি হতো। এখন আমার সেই গেসটা করা লাগবে না। সো আমরা এখন ডিরেক্টলি বলতে পারবো যে আমার টোটাল ডেরিভেটিভের যে ম্যাট্রিক্সটা বা যে ট্রান্সফরমেশনটা, ওটা চেহারাগুলোতে আমার পার্শিয়াল ডেরিভেটিভ থ্রুতে লেখা যায়। ওকে, এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? মানে আমরা কিভাবে এল ম্যাট্রিক মানে ওই যে কোনো একটা আর এন থেকে আর এর ফাংশনের টোটাল ডেরিভেটিভের চেহারাটা কিভাবে ড্রাইভ করলাম। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা একটা এক্সাম্পল করে আসি, মানে একটা এক্সাম্পল করলে তাহলে এটা সলডিফাই হবে আসলে। চলো এক্সাম্পলটা আমরা খুব নাইসার এক্সাম্পলটা চুজ করি। যেমন আমরা লেকচার 8 এর শুরুতে, একদম শুরুতে একটা সুন্দর একটা ম্যাথ করেছিলাম। উম, এই যে এই ম্যাথটা খেয়াল করে দেখো, যখন আমি এই ম্যাথ করিয়েছিলাম আমি তখন কি বলছিলাম যে এই ম্যাথটার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, ইনফ্যাক্ট ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট করে সকল ডিরেকশনে। সকল ডিরেকশনে এই ম্যাথটার ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং ভ্যালুটা হলো এটা। কিন্তু আমরা তখন বলছিলাম যে স্টিল এফ ইজ নট ডিফারেন্সিয়েবল। কিন্তু তখন কিন্তু এক্সপ্লেন করতে পারিনি কেন ডিফারেন্সিয়েবল, কারণ তখন আমরা জানতাম না যে ডিফারেন্সিয়েবল এর মানে কি, বা ডিফারেন্সিয়েবল দেখাইতে হলে
যে লিনিয়ার ট্রান্সফরমেশন যে বের করতে হয় সেটা লজিকটা আমার এখন ছিল না। এটা এখন আমাদের লজিকও আছে, আর এই ম্যাট্রিক্সটা দেখতে কিরকম সেটাও আমরা জানি। সো তাহলে এখন আমরা দেখানোর ট্রাই করি যে আসলে এই ফাংশনটা এই 0 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। ওকে, তার মানে কি আমার টোটাল ডেরিভেটিভটা এই ফাংশন যদি ধরো থাকতো, ডিএফটা যদি থাকতো, টোটাল ডেরিভেটিভ ছাড়া কি হতো? এনি গেস? যে আমার এই ফাংশনের টোটাল ডেরিভেটিভটা যদি আমি ফাংশনের ডিফারেন্স একটা 0 0 পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হতো, পুরোটাকে তার মানে একবার যেটা এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে করতাম। এক্স্যাক্টলি, সো দেখো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে 0 0 পয়েন্টে বসলে একটা ভ্যালু কত আসে? 1। ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে 0 0 বসলে কত আসে? 0। তার মানে আমি ফাংশন অলরেডি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো তখনই বের করে রাখছিলাম যে 1 0। চলো এখন এই 1 0 কি ইউজ করে আমরা দেখি কি ঝামেলা হয়, যেটা বলতে পারি না আমরা, যেটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তো আমার ফাংশনটা হলো f of x y, ফাংশনটা কি ছিল? x কিউব ডিভাইডেড হচ্ছে x কিউব, সো x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, সো আমরা এখান থেকে জানি যে ফাংশনের টোটাল ডেরিভেটিভ যদি থাকে, তাহলে তার চেহারাটা কি? 0 0 পয়েন্টে প্রথমত এটা একটা ম্যাট্রিক্স হবে যার দুইটা বক্স হবে। সো প্রথম বক্সে কি হবে, যে এই ফাংশনটাকে এক্স ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ করে 0 0 পয়েন্ট ইভালুয়েশন করলে যা হয়। আর সেকেন্ড বক্সে হবে এই ফাংশনটাকে ওয়াই ডিরেকশন ডেরিভেটিভ করে 0 0 পয়েন্টে বসলে যা হয়। তো এটা হলো এটার চেহারা। কারণ এখন এগুলো জানলাম কি হবে? এগুলো জানলাম প্রপোজিশনের থ্রুতে। আমার প্রপোজিশন বলে দেয় যে আমার ওই C1 C2 এর ভ্যালু কি। ওই প্রপোজিশন থেকে আমরা এটা জানি যে আচ্ছা আমার ডিএফ এর চেহারাটাকে দেখতে কিরকম। আর ওই ম্যাথে আমরা করে এটার ভ্যালু কত পেয়েছি? 1। এটার ভ্যালু কত পেয়েছি? 0। দ্যাটস মিন আমার ওই লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেখতে 1 0 এরকম। এখন দেখবো যে এই 1 0 কি ইউজ করলে অ্যাকচুয়ালি আমাদের কোথায় গন্ডগোলটা বাধে। যে আমার ওই, কারণ আমরা জাস্ট, এখন তুমি বলতে পারো যে আচ্ছা আপনি তো পেয়ে গেছেন লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে তো হয়ে গেল না। আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন পেয়েছি, কিন্তু আমার এই লিনিয়ার ট্রান্সফরমেশন ইউজ করে ওই ডেফিনেশনটা যে স্যাটিসফাই হয় সেটা দেখাইতে হবে না? ওই ডেফিনেশনটা কি ছিল? যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা আমার কোন কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে? লিমিট, পুরোটাকে জিরো করে দিব। এক্স্যাক্টলি, আমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। এফ অফ 0 এর সাথে, আমি আগে অ্যাকচুয়াল ডেফিনেশনটা লিখি। সো 0 ভেক্টরের সাথে আমি এইচ ভেক্টর যোগ করব মাইনাস এফ অফ 0 ভেক্টর মাইনাস ডিএফ এইচ পয়েন্ট আমি বের করতেছি ডিভাইডেড বাই এইচ। আমার এই পুরো এক্সপ্রেশন যে 0 হয়, এটা এখনো 0 হয় কিনা জানি না, কিন্তু এটা আমার দেখাইতে হবে। কারণ এই ম্যাট্রিক্সে মানে এই ট্রান্সফরমেশন যে আমার অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করে সেটা আমার দেখাইতে হবে। বাই দ্য ওয়ে এই নোটেশনটা সুন্দরভাবে লেখা উচিত। এটা মানে হলো ডিএফ 0 পয়েন্টে ইভালুয়েট করেছো, দেন এটা এইচ উপরে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, মানে ডিএফ 0 পয়েন্ট ইভালুয়েট হচ্ছে, এটা যে কথা, ডিএফ 0 0 এইচ এটা একই কথা, বাট নোটেশন তো অনেক লেন্দি হয়ে যায়। এই জন্য আমরা অনেক সময় এই কোন পয়েন্টে ইভালুয়েশন হচ্ছে এই মানে লিনিয়ার ট্রান্সফরমেশনটা, সেটা অনেক সময় মানে সাবস্ক্রিপ্টের নিচে লিখি আর কি। সাবস্ক্রিপ্টে 0 পয়েন্টে হচ্ছে, তার মানে 0 পয়েন্টে ভেক্টর নোটেশন দিয়ে দিচ্ছে, কারণ চাচ্ছি আমরা নোটেশন মিনিমাল রাখতে, খুব লেন্দি না রাখতে। ওকে, সো এই নোটেশন ইউজ করতেছে আমাদের এখানে। তো চলো আমরা দেখি যে আমাদের আসলে এই ট্রান্সফরমেশনটা এই ডেফিনেশন ইনসার্ট করলে অ্যাকচুয়ালি 0 হয় কিনা। এটা আমাদের প্রুফ করা লাগবে যখন বলবে ডিফারেন্সিয়েবল কিনা এরকম। মানে আমরা জাস্ট ম্যাট্রিক্স পেলেই হবে না, স্যাটিসফাইও করাতে হবে কন্ডিশন। সো ফাংশনের মধ্যে 0 প্লাস এইচ ভেক্টর, তার মানে 0 প্লাস h1, কারণ আমার যেহেতু এইচটা 2 ডাইমেনশনাল, 0 প্লাস h2 মাইনাস এফ অফ 0 0 মাইনাস আমার ডিএফ এর চেহারা হলো 1 0 আর এইচ এর চেহারা হলো h1 h2। কারণ h2 ডাইমেনশনাল, কিন্তু আবার বলতেছি কেমনে h2 ডাইমেনশনাল, কারণ আমার ফাংশনটা কি R2 থেকে R এর। সো আমার সব ডোমেইনের ভেক্টর গুলো 2 ডাইমেনশনাল। ওকে, সো আর এখানে হলো এইচ এর নর্ম, মানে হলো h1 হোল স্কয়ার h2 হোল স্কয়ার। সো আমি নর্ম দিয়ে ডিভাইড করতেছি। চলো তাহলে আমি এবার এই ম্যাথটা ইভালুয়েট করার ট্রাই করি, দেখি কি হয়। সো এটা ওয়ান কাইন্ড অফ লিমিটেড প্রবলেম টু বি অনেস্ট। সো ফাংশনের মধ্যে h1 ডিভাইডেড বাই h2 মাইনাস f0 0 পয়েন্ট, এটার ভ্যালু 0 হয়, মাইনাস এটাকে মাল্টিপ্লাই করলে h1 আর 0 এর সাথে h2 মাল্টিপ্লাই করলে 0, সো এটা বাদ। 0 0 পয়েন্টে h1 ডিভাইডেড বাই h2 মাইনাস f0 0 পয়েন্টে h1 ডিভাইডেড বাই h2 0 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 0 পয়েন্টে h1 ডিভাইডেড বাই h2
h1 হোল স্কোয়ার h2 হোল স্কোয়ার রুট ওভার। ওকে, এবার ফাংশনের মধ্যে h1 h2 বসাই। ডেফিনেশন আমার কি ছিল? ফাংশনের ডেফিনেশন ছিল এক্স কিউব, তার মানে h1 কিউব ডিভাইডেড বাই h1 হোল স্কোয়ার h2 হোল স্কোয়ার মাইনাস h1, আর নিচে হলো h1 হোল স্কোয়ার h2 হোল স্কোয়ার রুট ওভার। ওকে, দেখতে খুব ভয়ঙ্কর লাগতেছে টু বি অনেস্ট লিমিটের এই এক্সপ্রেশনটা, বাট আমরা দেখবো এটা এটা আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, এবার যদি আমি উপরে এলসিএম করি h1 হোল স্কোয়ার h2 হোল স্কোয়ার h1 কিউব মাইনাস h1 কিউব মাইনাস h1 h2 কিউব। H1 H2 স্কোয়ার হতো না স্যার? ও সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি এখানে কিউব দিয়ে ফেলছি, স্কোয়ার কারণ হ্যাঁ। ওকে, সো ফার সো গুড। লিমিটের ম্যাথ গুলো আসলে বেশি কঠিন আমি যতটুকু দেখতেছি, মানে অন্য ম্যাথের চেয়ে লিমিটের ম্যাথই বেশি পেইনফুল আর কি। ওকে, h1 হোল স্কোয়ার h2 হোল স্কোয়ার বাই h1 হোল স্কোয়ার h2 হোল স্কোয়ার রুট ওভার। এখন আমি পুরো এক্সপ্রেশনকে একটা সিঙ্গেল এক্সপ্রেশন কনভার্ট করি, তাহলে এটা কি হবে? এটা তো এটার পাওয়ার 1, এটার স্কোয়ার রুট, তার মানে 3/2 নিচে থাকবে। সো h1 হোল স্কোয়ার প্লাস h2 হোল স্কোয়ার 3/2 মানে রুট, তার উপর কিউব, হ্যাঁ 3/2, আর উপর হলো h1 h2 হোল স্কোয়ার। সো এখন এই লিমিটটা যখন ইভালুয়েট করতে যাব, এখন অনেক ওয়ে আছে লিমিট ইভালুয়েশন, রাইট? আমরা আমাদের প্রথম 2-3-4 লেকচার আমরা লিমিট ইভালুয়েশন শিখছি, কিন্তু একটা জিনিস আমি একটা প্রপোজিশন তোমাদেরকে পড়িয়েছিলাম, মানে ফারহান আমাকে মেনশন করছিল যে ওই প্রপোজিশনটা আমি পড়িয়েছিলাম কিন্তু এটার কোনো এক্সাম্পল দিইনি। কি প্রপোজিশন সেটা আমরা একটু রিকল করি। আমরা বলছিলাম যে মানে এটা একটা ভিডিও আপলোড করা ইউটিউবে। প্রপোজিশনটা এরকম ছিল যে আমার একটা ফাংশন লিমিট এক্সিস্ট করে if of x has limit at a, যদি আমার এই ফাংশনের at a তে যদি লিমিট এক্সিস্ট করে, ইভেন অনলি তাহলে ইফটা বাদ দিই, মানে আমার এই ফাংশনে at a পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে ইভেন অনলি যদি আমি যে কোনো সিকোয়েন্স নিই, মানে আমার এরকম কোন একটা সিকোয়েন্স নিই যেটা এতে কি করে কনভার্জ করে, দেন আমার f of x কনভার্জ করে এতে, যদি এরকম কিছু একটা হয় f of a। সো আমরা এই স্যার প্রপোজিশনটা এফ অফ এক্স কনভার্জেস টু এফ অফ এ না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে আমি যে কোনো যদি একটা সিকোয়েন্স নিই আমার ডোমেন থেকে, যে সিকোয়েন্সটা আমার এ পয়েন্টে কনভার্জ করে, তাহলে আমার দেখাই তো মানে এটা অলওয়েজ এক্সিস্ট, মানে এটা অলওয়েজ হবে যে আমার এই ফাংশন গুলো যদি এই সিকোয়েন্সের উপরে অ্যাপ্লাই করি, মানে আমার এক্স সিকোয়েন্স গুলো দেখতে কিরকম x1 x2 x3 ডট ডট করে এটা আস্তে আস্তে কোথায় অ্যাপ্রোচ করে এতে, তাহলে আমি এই সিকোয়েন্সের উপর যদি ফাংশনটা অ্যাপ্লাই করি f of x1 f of x2 f of x3 ডট ডট করে, তাহলে এটা কোথায় অ্যাপ্রোচ করবে? f of a তে। আর f of এটা কি, যে আমার যে লিমিট, যে পয়েন্ট আমরা লিমিট ইভালুয়েট করি, আমার লিমিট এক্সিস্ট করে আমার এই পয়েন্টে আসলে, দ্যাটস মিন আমার কোন একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করা আমার দেখাইতে হলে যে কথা, আমি যদি দেখাইতে পারি যে প্রত্যেকটা সিকোয়েন্স আসলে কনভার্জ করে। এখন রিভার্স চিন্তা করি যে আমার একটা ফাংশন কোন একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, ওইটা দেখানোর জন্য আমাদের কি দেখানো এনাফ? সো দুইটা সিকোয়েন্স দুই জায়গায় কনভার্ট করো। এক্স্যাক্টলি, তার মানে আমি এখান থেকে একটা সিকোয়েন্স নিব, এখান থেকে দুইটা সিকোয়েন্স নিব, কিন্তু দেখবো যে আমার ফাংশন ভ্যালু কোথায় যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। অথবা অথবা আরো ইজিলি বলি, দুইটা সিকোয়েন্স নেওয়া দরকার নেই, একটা সিকোয়েন্স নিই, একটা সিকোয়েন্স নিব, দেখবো আমার এই সিকোয়েন্সের ফাংশন ভ্যালুটা f অফ a তে না গিয়ে অন্য কোনো ভ্যালুতে গেছে, রাইট? যে এলটা আমার f অফ a সমান না, এটাও তো একই কথা বলে, রাইট? জি স্যার। তাহলে দেখো কোন একটা ফাংশনের কোন একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, এই জিনিসটা শো করা কিন্তু অনেক ইজি। লিমিট এক্সিস্ট করে শো করা কঠিন, কিন্তু লিমিট এক্সিস্ট করে না এটা শো করা কেন ইজি? আমি যে কোনো একটা সিকোয়েন্স নিব যেটা আমার এ পয়েন্টে কনভার্ট করে, কিন্তু ওই সিকোয়েন্সের ফাংশন ভ্যালু গুলো দেখাবো এমন একটা পয়েন্টে কনভার্ট করে এল, যেটার ভ্যালু আমার ওই লিমিট ভ্যালু সমান না।
এটাই কিন্তু এনাফ যে দেখানো যে আমার ফাংশনের আসলে এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। তাহলে আমরা এই প্রপোজিশনটাকে এবার আজকে এক্সাম্পলটায় ইউজ করব। তুমি এই লিমিট এক্সিস্ট মানে এটা যে লিমিট এক্সিস্ট করে না, মানে এটা কিন্তু আসলে লিমিট এক্সিস্ট করে না, মানে তুমি ট্রাই করে দেখো এটা লিমিট এক্সিস্ট করে না। এটা অনেক ওয়ে আছে, বাট আমরা সব ওয়ে ট্রাই করবো না। আমরা যদি প্রপোজিশনটা যখন করেছিলাম, আমি কোনো একটা এক্সাম্পল দিতে ভুলে গেছি, সো এক্সাম্পলটা আজকে দিব। সো তাহলে আমরা কি করবো, দেখো আমার এই সিকোয়েন্সটা কি, এইচ এর সিকোয়েন্স না? কারণ এই দেখো এইচ টেন্স টু জিরো না, এইচ এর নন টেন্স টু জিরো, এটি তো আমার সিকোয়েন্স, ইনপুটের সিকোয়েন্স, রাইট? আর আমার ফাংশন ভ্যালু কোনটা, এটা আমার ফাংশনটা না? মানে এই যে তুমি এভাবে চিন্তা করো, এক্স টেন্স টু এ, আর আমার এখানে এফ অফ এক্স থাকে, তো এটার সাথে কম্পেয়ার করো, তাহলে এই যে এক্স টেন্স টু এ, মানে আমার এবারে যে সিকোয়েন্সটা আমি চাচ্ছি সেই সিকোয়েন্সটা কি, এইচ এর সিকোয়েন্স, যে কিনা এইচ এর এমন সিকোয়েন্স যেটা কিনা জিরোতে কনভার্ট করে, রাইট? আর আমার ফাংশন ভ্যালু হলো যেটা, এই যেটা হলো আমার ফাংশন ভ্যালু। তাহলে আমার দেখাইতে হবে ফাংশন ভ্যালু কি জিরোতে কনভার্ট করে না। কারণ কি, যদি জিরোতে কনভার্ট করে তাহলে তো এটা ট্রু হয়ে গেল। এই যে আমরা যদি জিরো ছাড়া অন্য কোনো পয়েন্ট এটা কনভার্ট করায় দেখাইতে পারি, তার মানে কি এটার মানে এই জিরো জিরো মানে ওই এইচ এর ওই জিরো জিরো পয়েন্টে আমার এই ফাংশনটা কি না, লিমিট নাই। সবাইকে ক্লিয়ার? মানে আমি কি করতে চাচ্ছি, আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হলো আমরা এইচ এর একটা সিকোয়েন্স নিব, মানে এইচ এর সিকোয়েন্স বলতে H1 H2, এটা একটা সিকোয়েন্স নিব, যে সিকোয়েন্সটা আমার কোথায় কনভার্ট করবে, জিরোতে, মানে এই জায়গায়, এই জায়গায় কনভার্ট করবে। তাহলে এমন একটা সিকোয়েন্স গেস করা ট্রাই করো। এই জায়গাটা সবচেয়ে মানে স্টুডেন্টরা একটু থিঙ্কিং এর ব্যাপার স্যাপার আছে, যে তুমি একটা সিকোয়েন্স কিভাবে কনস্ট্রাক্ট করবা। তো সবচেয়ে ইজি সিকোয়েন্স কি দেখো, যেটা জিরোতে কনভার্ট করে, সবচেয়ে ইজি সিকোয়েন্স 1/n। 1/n, দ্যাটস ইট। তাহলে আমি বলতে পারি H1টা হলো 1/n, H2টাও কি 1/n। তাহলে আমার এই H1 আর H2 যদি এইভাবে নিই, তাহলে আমি ডেফিনেটলি শিওর যে আমার এই ভেক্টর গুলো কোথায় কনভার্ট করবে, জিরো জিরোতে, এই ভেক্টরে, রাইট? এখন আমি ফাংশন অ্যাপ্লাই করবো এই সিকোয়েন্সের, মানে তুমি যে সিকোয়েন্স নিয়েছো এই সিকোয়েন্সের চেহারার উপর ফাংশন অ্যাপ্লাই করো, মানে ফাংশনের মধ্যে H1 আর H2 ইনসার্ট করো। এটা ইনসার্ট করা মানে কি, ফাংশনের মধ্যে 1/n 1/n ইনসার্ট করবে H1 আর H1 এর জায়গায়। তাহলে আমার ফাংশনটা কি ছিল, এই যেটা আমার ফাংশন, মানে এই যে এক্সপ্রেশনের মধ্যে ফাংশন কি আমার, এই যে একটু আমি ফাংশন এক্সপ্রেশন বলতেছি না, তো এইখানের মধ্যে আমার H1 H2 এর ভ্যালু ইনসার্ট করো। সো একটু রাখি। সো H1 তার মানে কি 1/n মাল্টিপ্লাই H2 হোল স্কোয়ার, তার মানে 1/n স্কোয়ার, ওকে নাইস, ডিভাইডেড বাই রুট ওভার H1 হোল স্কোয়ার, তার মানে 1/n হোল স্কোয়ার প্লাস 1/n হোল স্কোয়ার, আর এই পুরোটার পাওয়ার 3। সবাইকে একটু ক্লিয়ার যে আমি কি করতেছি, যে আমার এগুলো হলো সিকোয়েন্স। যারা এখন সিকোয়েন্স বোঝে না তাদের জন্য একটু রিকল করা ট্রাই করি, হ্যাঁ? তোমরা একটু, আই হোপ সবাই তো রিঅ্যানালাইসিস বা এরকম, ধরো H1 H2, এটাকে আমি কি বলেছি, 1/n 1/n। এখন সিকোয়েন্সটা দেখতে কিরকম বলো তো, এই সিকোয়েন্সের প্রথম এলিমেন্ট হবে 1 1, পরের এলিমেন্ট হবে হাফ হাফ, ওই যে n n কিন্তু রানিং ইন্ডেক্স, পরের এলিমেন্ট হবে 1/3 1/3, পরের এলিমেন্ট হবে 1/4 1/4। এইভাবে করতে করতে এই সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে বলতো, দিন শেষে জিরো জিরোতে কনভার্ট করতেছে, রাইট? তাহলে আমি এই সিকোয়েন্সটা জিরো জিরোতে একটা সিকোয়েন্স নিলাম, এবারে প্রত্যেকটা সিকোয়েন্সের উপর ফাংশন অ্যাপ্লাই করতেছে এবং দেখার ট্রাই করতেছে আমার এই সিকোয়েন্স আসলে কোথায় কোথায় কনভার্ট করে। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমি এবার এই এক্সপ্রেশনটাকে একটু সিম্পলিফাই করি। এটা কত হয়, 1/n কিউব, এটা হয় 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে কি 2n স্কোয়ার রুট ওভার কিউব 1/n কিউব, সো √3 পাওয়ার 3, রুট করছি তার মানে n এর পাওয়ার 3, সো n কিউব ক্যান্সেল, এটার ভ্যালু 1/√3 পাওয়ার। দেখো তো আমার এই ফাংশনের এক্সপ্রেশনটা কি, কনস্ট্যান্ট না? হ্যালো, মানে আমার এই ফাংশনের মধ্যে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ইনসার্ট করে আমি কি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি না? আর জি স্যার। কনস্ট্যান্ট সিকোয়েন্স কোথায় কনভার্ট করে, এই পয়েন্টটাতেই না? জি স্যার, জিরোতে তো যাচ্ছে না তো। এক্স্যাক্টলি, এটা জিরোতে যাচ্ছে না, কারণ আমার একটা কনস্ট্যান্ট ফাংশন, মানে আমি বলতে চাচ্ছি দেখো এই সিকোয়েন্সে তুমি যাই বসাচ্ছ, যে প্রত্যেকটা ভ্যালু, এই যে প্রত্যেকটা ভ্যালু আসলে আমাকে কি দিবে বলতো, √3, এটাও কি দিবে 1/√3, এটা 1/√2 3। তাহলে প্রত্যেকটা ভ্যালু যদি এটা দেয়, তার মানে এটা ফাংশন, মানে এই সিকোয়েন্স তো কনস্ট্যান্ট সিকোয়েন্স, রাইট? তাহলে এটা কনভার্জ করবে কোন পয়েন্টে, এই পয়েন্টেই।
কারণ কনস্ট্যান্ট সিকোয়েন্স তো ওই পয়েন্ট ছাড়া অন্য কোনো জায়গায় কনভার্ট করতে পারে না। আর যেই জায়গায় কনভার্ট করতেছে সেই পয়েন্টটা তো জিরো না, তার মানে আমার এই লিমিটেড যেই আনসারটা এটা কনভার্ট করতেছে 1/√2^3, কিন্তু আমার এই আনসারটা তো জিরো না। কিন্তু আমার তো ইচ্ছা ছিল যে পুরো এক্সপ্রেশনের লিমিটের ভ্যালু কোথায় দেখানো, জিরোতে দেখানো, কিন্তু সেটা তো হয়নি। তার মানে আমার এই লিমিটটা এক্সিস্ট করে, এর মানে কি লিমিট এক্সিস্ট করে যে জায়গাটা এই কন্ডিশনটা ফিল আপ করে। না তার স্যার। মানে আমার এই ফাংশনের টোটাল ডেরিভেটিভের ম্যাট্রিক্সটা আমি বের করতে পারছি ঠিকই, কিন্তু ওই ম্যাট্রিক্স আসলে এই কন্ডিশন ফিল আপ করে না। তার মানে আমি বলতে পারবো না ও টোটাল ডেরিভেটিভ, ওটা লিনিয়ার ট্রান্সফরমেশন, বাট টোটাল ডেরিভেটিভ না, এই ফাংশনের জন্য টোটাল ডেরিভেটিভ না, বা বা বলতে পারো এই ফাংশনের জন্য টোটাল ডেরিভেটিভ এক্সিস্টই করে না। তাহলে আমি এই এক্সাম্পলের থ্রুতে দুইটা জিনিস প্রমাণ করলাম। একটা হলো আমার একটা ফাংশনের সকল ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ আছে, কিন্তু ফাংশনটা তারপর ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। সবাই কি ক্লিয়ার? আর আরেকটা জিনিস প্রুফ করলাম, সেটা হলো এই জায়গায় যে যখন তুমি লিমিটের ম্যাথ করবা, যখন তোমার দেখবা যে দেখাইতে হবে লিমিটটা এক্সিস্ট করে না, এক্সিস্ট করা কিন্তু কঠিন, আমি আবার বলি এক্সিস্ট করে না, তুমি জানো যে লিমিটটা এক্সিস্ট করে না, তুমি দেখাইতে চাও, তখন জাস্ট সিম্পলি একটা সিকোয়েন্স নিবা, এই যে তোমার ইনপুটের সিকোয়েন্স নিবা, যে আমার ফাংশনটা কোন পয়েন্টে যাচ্ছে কনভার্ট করতে, সেই পয়েন্টের সিকোয়েন্স নিবা। এখন এই সিকোয়েন্স নেওয়াটা একটু ক্রিটিক, মানে একটু ট্রিকি, মানে তোমার, আমার তো খুব ইজিলি বুঝতে পারছি 0 0 পয়েন্টের জন্য আমার এই সিকোয়েন্সটা নিলেই উই আর ডান, কিন্তু অন্য কোনো পয়েন্ট নিলে তখন তোমার একটু মাথা খাটাতে হবে বা একটু থিঙ্কিং করতে হবে, আচ্ছা ওই পয়েন্টে কনভার্ট করে এমন সিকোয়েন্স কি। বাট আমি তোমাকে অ্যাসুরেন্স করতে পারি যে আমাদের এই কোর্সে, ইনফ্যাক্ট রিয়েল অ্যানালাইসিস বা যে কোনো কোর্স তোমরা ইন ফিউচারে পাবা, ম্যাক্সিমাম সিকোয়েন্স আমরা জিরোতেই আসলে আমরা দেখতে চাই। ইনফ্যাক্ট যদি জিরোতে নাও কনভার্ট করে, ওইরকম সিকোয়েন্স তুমি কেমনে কনস্ট্রাক্ট করবা, তোমার মাথায় এখন কোয়েশ্চেন করতে থাকে আছে, আমি সেটা তোমাকে হেল্প করতেছি দাঁড়াও। বাট একটু তো ক্লিয়ার রাইট যে আমি জিরোতে সবসময় এরকম সিকোয়েন্স জেনারেট করতে পারতেছি, আর ওই সিকোয়েন্সটা জেনারেট করে দেখাবো যে ফাংশন ভ্যালু, এই সিকোয়েন্সের ফাংশন ভ্যালুটা তোমার যে ডিজায়ার লিমিট কি ছিল, জিরোতে দেখানো, কিন্তু তুমি দেখাই দিছো এটাতে। দ্যাটস মিন এইটুক দেখানোই এনাফ যে আমার এই ফাংশনের ওই পয়েন্টের লিমিট এক্সিস্ট করে না। মানে দুইটার কাজ হয়ে গেছে আমাদের এই এক্সাম্পলে। এখন কেউ আমাকে বলো কারণ কোয়েশ্চেন আছে কিনা। So, যেহেতু লিমিট এক্সিস্ট করতেছে না তাহলে তো ডিফারেন্সিয়েবল না, তাই তো? এক্স্যাক্টলি এটাই তো আমি বলতে চাচ্ছিলাম। তার মানে এটা এমন একটা ফাংশন, এই ফাংশনটা যে ধরো কোন একটা এই পয়েন্টে, এই ফাংশনটা সকল ডিরেকশন, তুমি যত ডিরেকশন চিন্তা করতেছো সব ডিরেকশনে তুমি ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে পারো, কিন্তু টোটাল ডেরিভেটিভ মানে কি একদম পুরো ইনফরমেশন, আচ্ছা ওইটার মধ্যে সবকিছু প্যাক হয়ে আছে, কম্প্যাক্ট হয়ে আছে, পুরো ফাংশনটার কি বলবো যে ফাংশন দেখতে কিরকম, লিনিয়ার অর্ডার। মানে আমার ফাংশনটা ধরে এরকম, যেরকম ধরো একটা প্যারাবোলয়েড থাকলে, এই ফাংশনের কোন একটা পয়েন্টের টোটাল ডেরিভেটিভটা কি, মানে আমাকে কি ইনফরমেশন দেয় যে এই পয়েন্টের আশেপাশে ফাংশনটা দেখতে কিরকম, ওই ইনফরমেশন দেয় না টোটাল ডেরিভেটিভটা। কারণ টোটাল ডেরিভেটিভটা তো আসলে লিনিয়ার টার্মকে অ্যাপ্রক্সিমেট করে আমার ফাংশনের, রাইট? তাহলে আমার ফাংশনটা লোকালি দেখতে কিরকম সেটা অ্যাপ্রক্সিমেট করে না, কিন্তু আমরা এই ফাংশনটা পেয়েছি যেটা আমাদের এক্সাম্পলের ফাংশনটা, সেই ফাংশনটা লোকালি এ পয়েন্টে মানে 0 0 পয়েন্টে দেখতে কিরকম সেটা আমরা লিনিয়ার অর্ডার দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারবো না। তার মানে আমার হায়ার অর্ডার টার্ম লাগবে, হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন কনসেপ্ট লাগবে, যেটাকে আমরা কার্ভেচার বলি। ইনফ্যাক্ট তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা 5 নম্বরে অপশনাল দেওয়া, ওইখানে এটা একটা হিন্ট পাবা যে তোমার একটা ফাংশনের এরকম থাকতে পারে, সকল ডিরেকশনাল ডেরিভেটিভ আছে, স্টিল তুমি ফাংশনটা ওই পয়েন্টে কিরকম দেখতে তার কোনো ইনফরমেশন তুমি দিতে পারো না। কারণ কি? কারণ তুই ফাংশন পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। বুঝতে পারছো? কারণ লিনিয়ার অর্ডার দিয়ে তোমার ফাংশনটাকে গেস করতে পারি না। আমার মনে হয় কি এটা এটা আমি একটু তোমাদেরকে এখানে আরেকটু আমি সময় নিয়ে তোমাদেরকে বুঝাতে পারি। যেমন ধরো একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা ধরো এই গ্রাফ, এই কার্ভটা ধরো এক্স ইকুয়ালস টু এই পয়েন্টের খুবই আশেপাশে, খুবই সামান্য জায়গায় তুমি যদি এখানে এই জায়গাটা যদি জুম ইন করলে দেখলে তুমি দেখতে কিরকম মনে হবে, যে এরকমটা লিনিয়ার টার্ম না, মানে ফাংশনটাকে দেখতে এরকম লিনিয়ার মনে হবে না, স্ট্রেট লাইন মনে হবে না এই পয়েন্টের আশেপাশে। জি স্যার। হ্যাঁ, আর এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারে কেউ, ট্যানজেন্ট না, এই পয়েন্টের ট্যানজেন্ট না। দ্যাটস মিন এটা তো একটা আর এর ফাংশন, তার মানে ট্যানজেন্ট লাইন তোমার ওয়ান ডিমেনশনাল ফাংশনকে লিনিয়ারলি অ্যাপ্রক্সিমেট করতে পারি একটা লোকাল পয়েন্টে। কিন্তু তোমার ফাংশনটা যদি কার্ভেচার হয়, মানে এরকম ধরো সার্কেলের যে কোনো একটা পয়েন্ট তুমি চুজ করো, যারা ফিজিক্সে আছো তারা কিন্তু তাদের জন্য কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমরা
আর কয়েক সেমিস্টার পরে কিন্তু ডিফারেন্সিয়াল জিওমেট্রি অথবা জিওমেট্রি নিয়ে এরকম টাইপের কোর্স পাবা, সো ওইখানে কিন্তু এগুলো প্রচুর মেনশন পাবা। সো এখন তোমার আইডিয়াটা ক্লিয়ার থাকলে তখন দেখবা তোমার কোর্সটা পড়তে খুব ইজি হবে। যেমন ধরো সার্কেলের যে কোনো একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে তুমি যেটা ট্যানজেন্ট ড্র করো, তাহলে এই ট্যানজেন্ট কি সার্কেলকে লোকালি অ্যাপ্রক্সিমেট করতে পারে আদতে? পারে না তো। কারণ তুমি যদি এই এই জায়গাটাকে জুম জুম করো, জুম করলে এই জায়গাটা দেখতে কিরকম বলো তো? এটা আর্কের মতো না? এটা আর্কের মতো, যত জুম করো এটা আর্কের মতোই থাকবে। আর তুমি এটার মানে ট্যানজেন্ট লাইনটা কি? একটা স্ট্রেট লাইন। তো একটা স্ট্রেট লাইন একটা আর্ককে কি কমপ্লিটলি রিপ্রেজেন্ট করতে পারে বা অ্যাপ্রক্সিমেট করতে পারে? পারে তো না। না স্যার। এই জন্য আমরা বলি যে ডিফারেন্সিয়েশন বা কোন একটা পয়েন্টের যে টোটাল ডেরিভেটিভ, ওর মধ্যে জাস্ট লোকালি যদি আমার ফাংশনটাকে এই ট্যানজেন্ট লাইন ট্যানজেন্ট প্লেন মানে লিনিয়ার অর্ডারের জিনিস দিয়ে যদি অ্যাপ্রক্সিমেট করা যায়, তখনই ডিফারেন্স মানে আমরা বলি যে ফার্স্ট আমার এই ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা ওর এই পয়েন্টের টোটাল ডেরিভেটিভটা আছে। কিন্তু যাদের কিনা এরকম হায়ার অর্ডারের জিওমেট্রি আছে, হায়ার অর্ডার মানে কি যাদের এরকম স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, তাদেরকে লোকালি যদি তুমি ঠিকঠাক মতো বলতে চাও ইনফরমেশন, তখন কিন্তু আর ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ মানে যেটা তুমি ডিফারেন্সিয়েশন হিসেবে জানো সেটা আর কাজ করে না। তখন তোমাকে সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়েশন করতে হয়। আর মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসে সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়েশনকে আমরা কার্ভেচার বলি। মানে এই যে আমার এই কার্ভটা এই পয়েন্টে কার্ভ হয়ে আছে মানে কার্ভেচার। সো এইগুলো আমি জাস্ট একটা হিউরিস্টিক্যালি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। তোমরা ফিউচার কোর্সে এগুলো আরো অনেক ডিটেল পড়বা। আমি জাস্ট তোমাদের ফিজিক্যালি যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য জাস্ট ফিজিক্যালি একটা ইনফরমেশন প্রোভাইড করলাম। ওকে, সো ফার সো গুড। আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমাদের একটা প্রপোজিশন প্রুফ করে দেখলাম। এখন আমাদের টার্গেট কি? দেখো আমরা যে প্রপোজিশনটা প্রুফ করছি, প্রপোজিশনের শুরুতে যাও, আমার প্রপোজিশনের ফাংশনটা দেখতে কিরকম দেখো তো। এটা কি আর এন থেকে আর এর ফাংশন না? জি স্যার। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ওকে স্যার আপনি আর এন থেকে আর এর ফাংশনের টোটাল ডেরিভেটিভের চেহারা এরকম দেখাইতে পারছেন, কিন্তু আমার ফাংশন ইন জেনারেল হলে মানে আমার ফাংশনটা যদি আর এন থেকে আর এম এর হতো, তখন ওর টোটাল ডেরিভেটিভের চেহারাটা কি হতো? মানে তখন ধর একটা লিনিয়ার ট্রান্সফর্ম আমাদের বের করা লাগতো, রাইট? সো ওই লিনিয়ার ট্রান্সফরমেশন চেহারাটা দেখতে কিরকম? তখন তার এরকম রো ভেক্টর থাকতো না, রাইট? তখন তো একটা ম্যাট্রিক্স থাকতো, তাই না? জি স্যার। এম বাই এন ম্যাট্রিক্স থাকতো, এই যে এরকম এরকম এম বাই এন ম্যাট্রিক্স থাকতো। তো তখন আমরা কিভাবে করতাম? তো তখন ওইটার প্রুফটা একটু জটিল, বাট প্রুফ জটিল বাট লজিক খুবই ইজি। লজিক হলো তোমার এই এই আর এন থেকে আর এর যে লজিক, সেটাকে জাস্ট আমরা একটু টুইক করবো। চলো সেটার জন্য একটা আরেকটা প্রপোজিশন প্রুফ করি। ইনফ্যাক্ট এটা মনে হয় আমার লেকচারে আমি বলে দিয়েছি। হ্যাঁ, লেকচার 9 এর প্রপোজিশন 5.1 প্রুফ করলাম। আর 5.2টা আমি তোমাদেরকে বলছি যে ওকে, এটার জাস্ট প্রুফটা আমি এখানে লিখে দিব পরে এক সময়। প্রুফটা আমি এখন করে দিচ্ছি। ওকে, মানে টোটাল ডেরিভেটিভের চেহারাটা এরকম ভয়ঙ্কর দেখো। সো এটা কিভাবে আসলো সেটা আমরা দেখার ট্রাই করি, চলো। সো আমাদের টার্গেট কি? নতুন একটা প্রপোজিশন প্রুফ করা। সো প্রপোজিশন 5.2। তো এই প্রপোজিশনের ফাংশনটা দেখতে কিরকম? আমার এবার ফাংশনটা দেখতে আর এন এর থেকে আর এম এর। আর আমাদের টার্গেট কি করা? আমাদের এই ফাংশনের টোটাল ডেরিভেটিভ বের করা এই পয়েন্টে, যেটা কি একটা ম্যাট্রিক্স। ওকে, মানে ম্যাট্রিক্সটার ডিমেনশন কত এগুলা কেমনে বুঝবো? অ্যাগেইন তোমার ম্যাট্রিক্সের ডিমেনশন বোঝার জন্য আগে ডেফিনেশনের দিকে তাকাও। ডেফিনেশনটা কি? মানে আমার এই ফাংশনটা এ এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল, এর কথার মানে কি? দেয়ার এক্সিস্ট এ লিনিয়ার ট্রান্সফরমেশন এল সাচ দ্যাট ও কি কন্ডিশন স্যাটিসফাই করবে? আবারও সেই ডেফিনেশন, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ মাইনাস ওই ম্যাট্রিক্সটা মানে ম্যাট্রিক্সকে আমি এল হিসেবে ডিনোট করতেছি, মানে এই কন্ডিশনটাকে আমার স্যাটিসফাই করতে হবে এল। তাহলে এল এর ডিমেনশনটা কি হবে? মানে এই এল ম্যাট্রিক্স দেখতে কিরকম হবে চলো গেস করি। তো প্রথম কোয়েশ্চেন, ফাংশনের ভ্যালু কত ডিমেনশনাল? আর এম ডিমেনশনাল, তাহলে এটা হলো আর এম এর এলিমেন্ট, এটা আর এম এর এলিমেন্ট। তাহলে অবভিয়াসলি আমার মাল্টিপ্লিকেশনটা করতে হতে হবে আর এম এর এলিমেন্ট, রাইট? জি সবাই স্যার। ক্লিয়ার?
আরএম এর এলিমেন্ট হতে হবে। আর আমি মাল্টিপ্লাই করতেছি কাকে দিয়ে, এটাকে এইচ দিয়ে। আমার এইচটা কার এলিমেন্ট? আরএন এর এলিমেন্ট। সো আমার এল এর ডিমেনশনটা আমি গেস করার ট্রাই করতেছি, যেখানে আমার এইচটা হলো H1 H2 ডট 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 HN এন ডিমেনশনাল ভেক্টর আমার এইচটা। সো এই ম্যাট্রিক্সটা এমন ভাবে মাল্টিপ্লাই করবো যেন আমার আউটপুট কত হয়, আরএম এর ভেক্টর। তার মানে কি, আর এম, এটা M/1। তাহলে এটা কি হবে বলতো, গেস করে বলতো এটা কি হবে? যেহেতু এটা n এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এখানে n সংখ্যক এলিমেন্ট থাকতে হবে, তার মানে এটা সেকেন্ড ইন্ডেক্স n হতে হবে। আবার এটার আউটপুট হতে হবে m, মানে m সংখ্যক সারি। তাহলে এটা টোটাল করা সেই হতে হবে m সংখ্যক সারি। তাহলে M/n, তার মানে আমি দেখলাম যে আমি যে ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে চাচ্ছি সেই ম্যাট্রিক্সের চেহারাটা হলো M/n ম্যাট্রিক্স। ওকে, নাইস। এখন ওই M/n ম্যাট্রিক্সের ওই ভেতরের যে এন্ট্রি গুলো, সেই এন্ট্রি গুলো কিভাবে বের করবো? সো তার আগে আমি বলে রাখি যে আমার এই ফাংশনটা যেহেতু ডিফারেন্সিয়েবল, এটা ফ্রিজ হয়ে গেল কেন? এক্সকিউজ মি, আমার নোটবুকটা ফ্রিজ হয়ে গেছে, এটা স্ক্রল করে দিচ্ছি। তার আগে আমাকে বলো, আমার এই যে ফাংশনটা, যেটা কিনা আমি Rn থেকে Rm এ যাচ্ছি, আমরা যখন ফাংশনের লেকচার পড়েছিলাম তখন আমরা বলছিলাম না এই ফাংশনটা যে কোনো একটা ভেক্টর খেলে কি রিটার্ন করবে, m সংখ্যক কোঅর্ডিনেটের RM একটা ভেক্টর সাইজের। রিটার্ন করবে, Rn এর একটা ভেক্টর রিটার্ন করবে। আর ওই জিনিসটাকে আমরা শর্ট হ্যান্ড নোটেশন কি লিখতে পারি, F1, মানে এই যে ফার্স্ট কোঅর্ডিনেট যে রিটার্ন করে তাকে আমরা F1 ফাংশন বলতে পারি, যে কিনা একটা ভেক্টর খেয়ে এই কোঅর্ডিনেট রিটার্ন করে। সেকেন্ড কোঅর্ডিনেটটা যে রিটার্ন করে তাকে আমরা বলতে পারি F2 ফাংশন। মানে আমরা এগুলোকে কম্পোনেন্ট ফাংশন ডিনোট করছিলাম, রাইট? এভাবে করতে করতে লাস্ট যে কোঅর্ডিনেট রিটার্ন করে সেগুলো Rm ফাংশন। মানে তুমি বলতে চাচ্ছ যে একটা ফাংশনকে এরকম কোঅর্ডিনেট ফাংশনে কি করা যায়, স্প্লিট করা যায়। এখন যাদের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে তাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। ধরো একটা ফাংশন XY, এই ফাংশনটার চেহারাটা হলো সাপোজ ধরো x+y x-y। তার মানে এই যে ফার্স্ট কোঅর্ডিনেট যে রিটার্ন করতেছে ওকে আমি যদি একটা ইটসেলফ ফাংশন চিন্তা করি x1, বুঝা গেছে? আর এই সেকেন্ড কোঅর্ডিনেট যে রিটার্ন করতেছে যে এক্সপ্রেশনটা, ওটাকে আমি আরেকটা নতুন ফাংশন হিসেবে ডিনোট করতেছি F2। তাহলে আমার এই ফাংশনটা আমি কি করলাম, এই অরিজিনাল ফাংশন কে কম্পোনেন্ট ফাংশনে মানে কম্পোনেন্ট ফাংশনের থ্রুতে লিখতে পারতেছি না, প্রত্যেকটা কোঅর্ডিনেটের কম্পোনেন্ট ফাংশন। আর এখন আমি একটা বড় ইনফরমেশন ড্রপ করবো, সেই ইনফরমেশনটা হলো আমার একটা ফাংশন যদি এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট ফাংশন এরাও ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। কথা কি বোঝা যায়? লিমিটের মতো মনে আছে আমরা লিমিট যখন প্রুফ করছিলাম তখন কি দেখাইছিলাম, যে আমার মাল্টি ডিমেনশনাল, মানে আমার লিমিটের যদি এরকম মাল্টি ইন্ডেক্স থাকে তাহলে আমার প্রত্যেকটা কোঅর্ডিনেটের লিমিট কনভার্জ করে এতে, মনে আছে এরকম কিছু একটা প্রুফ করছিলাম ক্লাসে? জি স্যার। ওকে, একদম হুবহু এটার মতো ম্যাচ হচ্ছে না? যে আমার একটা ফাংশন যদি, মানে আমার যে মেইন ফাংশন, ও যদি এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই যে ছোট ছোট ফাংশন কম্পোনেন্ট ফাংশন F1 ও এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, এই পয়েন্টেও ডিফারেন্সিয়েবল। আবার F2 এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ওকে, তো এখন বলতে পারো এটার প্রুফ কি দেখাবেন? এটার প্রুফটা একটু একটু টিডিয়াস। ওকে, এটা আমি মেনশন করে দিয়েছি আমাদের লেকচার নোটে। এটা প্রুফটা প্রপোজিশনটা অপশনাল, হ্যাঁ, এটা প্রুফটা কেউ যদি দেখতে ইন্টারেস্টেড থাকো, আমি ওই প্রুফের একটা একটা লিংক দিয়ে দিছি, দেখতে পারো। মানে একটু টিডিয়াস টাইপের, মানে আমরা ধরে নিই অবভিয়াসলি এটা, হ্যাঁ, মানে এটা প্রুফটা খুব ঝামেলার। তো তোমরা দেখতে চাইলে দেখতে পারো, অথবা আমাকে যদি বলো যে স্যার ওই লিঙ্কটাতে কি সব প্রুফ গুলো করা আছে? সব প্রুফ বলতে এই প্রপোজিশনের প্রুফটাতে এই লিঙ্কে পাবা। মানে আমি এই লেকচার নোটে প্রত্যেকটা প্রুফ যদি আমার আমি আমি যখন সার্চ করি আমার কাছে মনে হচ্ছে এই প্রুফটা একটু ইজি, তখন আমি লিঙ্ক গুলো এই আমার লেকচার নোটে দিয়ে দিই তোমাদেরকে, তো তোমাদের খোঁজা বই করা লাগে। যেমন ধরো জি যে স্যার, প্রুফ বুঝতে পারছি। গুলা আমার যে প্রুফ গুলো মনে হয়েছে যে তোমার ওই যে আমি যে বইটা সাজেস্ট করছি ওই বই থেকে ইজি, যেমন এই যে শিফরিনের বই, ওইগুলো আমি লিখে দিই চ্যাপ্টার কত, সেকশন কত, প্রপোজিশন কত নম্বর প্রুফটা আছে। মানে সবচেয়ে বেস্ট প্রুফ যেটা আমার কাছে মনে হয় রিডেবল, আমি ওই প্রুফ গুলোই এখানে লিখে দিই, যে এখানে এখানে দিলে পাবা। ওকে,
তো আমরা এটা ধরে নিচ্ছি, এটা অ্যাজিউম করে নিচ্ছি, সেটা আমি প্রুফ করতেছি না, যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি আমার একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় এ পয়েন্টে, তাহলে তার প্রত্যেকটা কম্পোনেন্ট ফাংশন ওইগুলো ডিফারেন্সিয়েবল এ পয়েন্টে। ওকে, আচ্ছা এখন কোয়েশ্চেন ওটা কেন, আমি কেন এটা বলতেছি, কারণ আমার কিন্তু অলরেডি বলা আছে আমার ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, এটা কিন্তু অলরেডি বলা at x equals to a। তাহলে আমার যেহেতু ফাংশন বলে দেওয়া এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, এখান থেকে আমি কি বলতে পারি বলতো, আমার প্রত্যেকটা এফআই, এই যে আমার এই আই, যেখানে আই কত 1 থেকে m, এই প্রত্যেকটা এফআই ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট কত, এই পয়েন্টে না? মানে মাত্রই তো আমার সামারি তো এটাই, যে আমরা এটা প্রুফ করতেছি না, যে এই যে এটা কেমন ইমপ্লাই করে প্রুফ করতেছি না, বাট জি আমরা স্যার, বুঝতে পারছি। অ্যাজিউম করে নিচ্ছি এটা 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 হয়। আচ্ছা এখন এই প্রত্যেকটা এফআই দেখতে কিরকম বলতো, এই প্রত্যেকটা এফআই আসলে কি খায়, আমার এক্স ভেক্টরটা খাচ্ছে না, তার মানে কি আর এর ভেক্টর খাচ্ছে, আর রিটার্ন করতেছে কি আর ভেক্টর না, মানে এটা রিয়েল নাম্বার না? খেয়াল করে দেখো তো সবাই, এই যে আমার আমার এই যে এফআইটা কি করতেছে, আমি যেই পয়েন্টে ইভালুয়েশন করতেছি মেইন ফাংশনটাকে, ওই পয়েন্টটাকেই ইনপুট হিসেবে নিচ্ছে, বাট ইন রিটার্ন ও রিপ্লাই করতেছে কি শুধু একটা মাত্র কোঅর্ডিনেট না, মানে একটা মাত্র রিয়েল নাম্বার না? সবাই কি ক্লিয়ার যে আমার এই আর এই ফাংশন গুলো কিভাবে কাজ করতেছে, যে ইনপুট নিচ্ছে আমার, দেখো যে ইনপুটটা আমি মেইন ফাংশনকে খাওয়াচ্ছি বা ইনপুট দিচ্ছি, ও ইনপুট হিসেবে নিচ্ছে ওই ইনপুটটা, বাট রিটার্ন করতেছে মাত্র একটা কোঅর্ডিনেট, মানে একটা আর রিয়েল নাম্বার, তাই না? ওকে, তার মানে আমার প্রত্যেকটা এফআই আসলে দেখতে এরকম ফাংশন, আর এটা ডিফারেন্সিয়েবল এট এ। তাহলে তো আমরা জানি এটা নাইস জিনিস, জানি কি জানি, যে তাহলে এই এফআইটা, এই এফআই এর জন্য একটা টোটাল ডেরিভেটিভ আছে এফআই ওই এ পয়েন্টে, যেটা দেখতে কিরকম, এফআই এক্স ওয়ান ডিরেকশনে ডেরিভেটিভ করে এ ইভালুয়েট করি, এফআই এক্স টু ডিরেকশনে, ওই যে একটু আগে যে প্রপোজিশনটা প্রুফ করছিলাম, সবাই মনে আছে? এরকম একটা ভেক্টর পাবো, ডট 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 এফআই এক্স এন ডিরেকশনে ডেরিভেটিভ করে এই পয়েন্ট ইভালুয়েট। তার মানে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট ফাংশনের টোটাল ডেরিভেটিভ কিন্তু জানি, রাইট? সবাইকে আমার সাথে এগ্রি করো? মানে আমি যে প্রত্যেকটা এফআই ফাংশন এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, সেখান থেকে এই ইনফরমেশনটা বলতে পারি যে প্রত্যেকটা এফআই ফাংশনের টোটাল ডেরিভেটিভ আমরা জানি। জি ইনফ্যাক্ট স্যার। এই টোটাল ডেরিভেটিভটা এই কন্ডিশনও স্যাটিসফাই করে, এটাও জানি, যে লিমিট এফআই, প্রত্যেকটা কিন্তু আমি এফআই লিখতেছি, খেয়াল করো আমি এফ লিখতেছি না এফআই, কারণ আমি এফআই এর ইনফরমেশন ইউজ করতেছি। এফআই এ প্লাস এইচ মাইনাস এফআই এ মাইনাস ডিএফআই এ, ডিএফআই মানে এই যে এই ম্যাট্রিক্সটা এখানে আছে আর কি, এই জায়গায়, কিন্তু রিপ্লেস করলে বিশাল বড় হয়ে যাবে, তো এই জন্য রিপ্লেস করতেছি না, মানে পুরো ম্যাট্রিক্স কিন্তু এই জায়গাটা রিপ্লেস হবে আর কি, কিন্তু বিশাল বড়, এই জন্য আমরা করে দিচ্ছি না। এটা কিন্তু জিরো, So, মানে পাশে একটা এরকম এইচ হতো না স্যার, ডিএফআই এ তারপরে এইচ। Oops, হ্যাঁ, একবারে নোটেশনের সাথে ক্যান্সেল লাগাইতেছি, এটা নিচে এ হবে, বা অথবা এইভাবে লিখো এইচ তারপর এইচ, থ্যাংক ইউ, মানে আমার এই ম্যাট্রিক্সটা তো এইচ এর উপর ইভালুয়েশন হয়, রাইট? থ্যাংক ইউ ফর দি ক্যাচ। মানে নোটেশনটা বিশাল বড় তো, মানে এটাকে লিখতে গেলে প্রত্যেকবার আমরা ভুলে যাই যে এখানে দুইটা ইন্ডেক্স, একটা হলো কোন পয়েন্টে তোমার ম্যাট্রিক্সটাকে ইভালুয়েশন করতেছো লিনিয়ার ট্রান্সফরমেশনকে, আর কার উপর অ্যাপ্লাই করতেছো, দুইটা জিনিস, কোন পয়েন্টে আর কোন ভেক্টরের উপর অ্যাপ্লাই করতেছো। তো হ্যাঁ, এটা একটু কেয়ারফুল থেকো। তার মানে আমরা এরকম কন্ডিশন জানি কার জন্য, আই ইকুয়ালস টু 1 থেকে কত এম পর্যন্ত সবার জন্য জানি, রাইট? এখন আমরা বলতে চাচ্ছি যে অরিজিনাল যে ডিএফ এ, অরিজিনাল ডিএফ এর চেহারা তো বিশাল বড়, মানে এম বাই এন ম্যাট্রিক্স, এটার চেহারাটা আর কিছুই না, ওই প্রত্যেকটা ডিএফ এর যেই রো ভেক্টর সেটাই, মানে প্রথমটাই হবে প্রথমটা রো ভেক্টর, মানে ডিএফ ওয়ান ডিএক্স ওয়ান এ ডট 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 ডি ডিএফ ওয়ান ডিএক্স এন এ, এটা হলো প্রথম এফ ওয়ান ফাংশনের টোটাল ডেরিভেটিভ। পরে ধরো সেকেন্ডটার, থার্ডটার, একদম শেষেরটা হলো এফ এম এক্স ওয়ান
এ ডট ডট এফ এম এক্স এন এ ডট ডট, মানে আমি কি করতেছি বলতো, আমি তোমাকে বলতে চাচ্ছি আমার অরিজিনাল ফাংশনটার তো এম সংখ্যক কম্পোনেন্ট আছে, রাইট? মানে এমটা এক্সপ্রেশন আছে, ফাংশন এক্সপ্রেশন এখানে। তাহলে আমি প্রত্যেকটা ফাংশনে যে এফআই, তার জন্য একটা টোটাল ডেরিভেটিভ চাই এরকম দেখতে, মানে একটা রো ভেক্টর। তাহলে আমি সবগুলা ফাংশনের রো ভেক্টরকে কালেক্ট করলে এই ম্যাট্রিক্সটা পাই না? সবাইকে একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো। হ্যালো, মানে এটা কি সবাই ক্লিয়ার যে আমি প্রত্যেকটা ফাংশনের টোটাল ডেরিভেটিভকে জোড়া লাগাচ্ছি আর কি, জোড়া লাগিয়ে একটা জি বিশাল স্যার, বড়। বুঝতে পারছি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ইয়েস তো স্যার। এখন আমি বলতে চাচ্ছি যে এটাই আসলে আমার সেই ডিজায়ার টোটাল ডেরিভেটিভের চেহারাটা। এখন কোয়েশ্চনে তুমি আর্গু কেমনে দিবা, মানে কেমনে তুমি জাস্টিফাই করবা যে আসলে এটাই যে ডিএফ? তার মানে এই জাস্টিফাই করার একমাত্র ওয়ে হলো এই ডিএফটাকে তুমি অরিজিনাল ডেফিনিশন মধ্যে ইনসার্ট করো। সেটা জিরো দিলেই তো মনে করেন যে ঠিক আছে। না, এই যে তুমি অরিজিনাল ডেফিনিশন কি, এবার কিন্তু এবার যে অ্যাপটা ইউজ করতেছে টোটাল টোটাল মানে আমার মেইন অ্যাপ, কোন একটা অ্যাপই না কিন্তু। এইবার তাহলে তুমি এই ডিএফ, এই তোমার এই ম্যাট্রিক্সটাকে এখানে ইনসার্ট করো, করে দেখাও যে এই এক্সপ্রেশন আদতে জিরোতে জি স্যার, যায় সেটাই। কিনা। বিশাল বড় একটা মানে ক্যালকুলেশন করতে হবে। তো আমি ক্যালকুলেশন গুলো এখানে বুঝতেই পারতেছো, এই এই বিশাল বড় ম্যাট্রিক্স কে আমি যদি এখানে ইনসার্ট করে দেখাতে যাই বিশাল ঝামেলা হয়ে যাবে। তার জন্য আমি কি করবো, আমি কতগুলো স্নিপেট অলরেডি রেডি রাখছি, স্নিপেট গুলো জাস্ট কপি করি। স্নিপেট, ইয়াপ। সো এই স্নিপেটটা আমি কপি করি, কারণ এটাকে লেখাটাও বেশ চ্যালেঞ্জিং এখানে। First, দেখো তো আমি কি করলাম, প্রথম লাইনটা আমার এই ডেফিনেশনই, রাইট? দেখো তো, এই প্রথম লাইনটা কিন্তু আমার এই ডেফিনেশনের লাইন, রাইট? এখন আমার এই যে এল বা ডি, মানে টোটাল ডেরিভেটিভ হোয়াট এভার তুমি এটাকে যে নোটেশনই দাও না কেন, এইখানে আমি রিপ্লেস করবো কি আমার এই পুরো ম্যাট্রিক্সটাকে না, যেটাকে আমি গেস করতেছি ইয়েস যে স্যার। এটাই আমার টোটাল ডেরিভেটিভ। এই পুরোটাকে আমি এখানে ইনসার্ট করলাম, এই যে পুরোটাকে ইনসার্ট করছি এখানে। আর বাকিগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড, যেমন আমার ফাংশন, এটা তো আমার মেইন ফাংশন অ্যাপ, এর মধ্যে আমি এটা ঢুকানো যে কথা, ওই প্রত্যেকটা কম্পোনেন্ট ফাংশনের মধ্যে একই ইনপুট দিয়ে একই কথা, রাইট? আবার অ্যাপ এর যে কথা, ওই কম্পোনেন্ট ফাংশন ইভালুয়েট করে একই কথা। আই হোপ তুমি এটা বুঝতেছো, রাইট? দেন আমি কি করবো, এই প্রত্যেকটা কোঅর্ডিনেট ওয়াইজ এটা সিম্পলিফিকেশন করবো, মানে দ্যাটস মিন এই মানে তুমি জানো যে আর এন এর এই দুইটা ভেক্টর সাবট্রাকশন করলে কি হয়, কম্পোনেন্ট ওয়াইজ সাবট্রাকশন হয়, রাইট? তাহলে এইখান থেকে এটার সাবট্রাকশন, এই ফার্স্ট কম্পোনেন্ট, তারপর মাইনাস, এবার এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করো, হিউজ কাজ। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে তারপর সাবট্রাকশন করো, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের চেহারা দেখতে এরকম হবে। ওকে, প্রত্যেকটা কম্পোনেন্ট চেহারা দেখতে এরকম হবে। তুমি যদি চাও আমি প্রথমটা একটু করে দিতে পারি, লাইক স্যার, এটা বসছি স্যার, করতে গেলে তো অনেক লাগে। না, একটু জাস্ট হিন্ট দিতে সবাইকে যে এই রোটা আর এই কলামটা যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, এফ ওয়ান ডিএক্স ওয়ান এই পয়েন্ট ইভালুয়েশন সাথে মাল্টিপ্লাই এক্স ওয়ান প্লাস এফ টু ডিএফ এক্স টু এই পয়েন্টে মাল্টিপ্লিকেশন আর তার সাথে মাল্টিপ্লাই এক্স টু। সো এইভাবে ডট ডট করবা। এবার এটা সাবট্রাকশন যেহেতু করতেছো, দেখো এই সেম জিনিসই সাবট্রাক্ট করতেছো, রাইট? তো বাকিগুলো আমি স্ট্রেট ফরওয়ার্ড ধরে নিলাম, তোমরা সবাই বুঝতেছো যে বাকিগুলো এইভাবে করলে বিশাল একটা জায়ান্ট ভেক্টর জেনারেট হয়। এই ভেক্টরটা কিন্তু একটা কত ডিমেনশনাল ভেক্টর বলো তো? আর এম এর ভেক্টর না এম এটা? বাই এন। না না না, এটা তো ভেক্টর, এটা এন বাই এন কেন হবে? ওয়েট, তুমি ওয়েট ওয়েট ওয়েট, এইটা একটা ভেক্টর না, আর এম এর ভেক্টর, রাইট? এইটা একটা ভেক্টর না আর এম এর ভেক্টর, আর এই পুরো ম্যাট্রিক্সের সাথে যদি মাল্টিপ্লাই করো ও তো একটা আর এম এর ভেক্টর আসবে। আর এম এরই হবে, জি স্যার। এখন প্রত্যেকটা আর এম এর ভেক্টরে যদি সাবট্রাক্ট করো, সাবট্রাকশনটা দেখতে ভয়ঙ্কর লাগতেছে, বাট স্টিল এই পুরো এক্সপ্রেশনটা কিন্তু একটা ভেক্টর। সেটা কার ভেক্টর? আর এম এর ভেক্টর আর না? এম এর, জি স্যার। তুমি হয়তো এক্সপ্রেশন দেখে এটাকে গেস করতেছো এম বাই এন, না না না, ম্যাট্রিক্স একটা ভেক্টর। বুঝতে পারছো? তো স্যার মাল্টিপ্লাই করার পর ওটা জাস্ট আউটপুটের ডাইমেনশনে এসে পড়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাইলে ওটা একটা ভেক্টর হয়ে গেল না? এবার তুমি ভেক্টর সাবট্রাকশন করতেছো, তিনটা ভেক্টর সাবট্রাকশন করলে কি সেম ডিমেনশনই থাকবে না? ওইটা হলো সেই ভেক্টরটা। এখন এই ভেক্টরের নর্ম নিচ্ছি, রাইট? এখান থেকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, আমাকে বলো। ধরো আর এম এর নর্মটা না নিয়ে আমি একটু নর্মাল ভাবে বুঝি, ধরো থ্রি ডাইমেনশনাল ভেক্টর এবিসি,
ওর নর্ম নেওয়া মানে কি বলো তো? √a²b² √a²b²c², এটা। আর আমরা জানি, অথবা তুমি না জানলে আমার লেকচার নোটে প্রুফ করা আছে একটা ইনইকুয়ালিটি, যে জায়গায় দেখো এই যে একটা ইনইকুয়ালিটি প্রুফ করা আছে, যে তুমি কোন একটা ভেক্টরের নর্ম যদি নাও, তার চেয়েও গ্রেটার দেন কি, তার প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাবসলিউট ভ্যালুর যোগফল। ওকে, এটা এটা 2 ডাইমেনশনাল কেসে ক্লেম করা, মানে প্রুফ করা। তুমি এটাকে ইন্ডাকশন দিয়ে হায়ার ডাইমেনশন প্রুফ করতে পারো সেম ওয়েতে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এইটা থেকে বড় কি বলতে পারি, যে ওর কম্পোনেন্টের অ্যাবসলিউট ভ্যালু যোগফল। তাহলে যদি এটা 3 ডাইমেনশনাল বেলায় হয়, তাহলে সেম কেস কি আরএম এর বেলা হবে না, যেটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে পারবো আমরা এই ইনইকুয়ালিটিটা? তাহলে আমাকে বলো তো, যে এই 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 ভ্যালুর চেয়ে গ্রেটার দেন কে? এই প্রত্যেকটা কম্পোনেন্টই দেখো, এই প্রত্যেকটা কম্পোনেন্ট, আচ্ছা লিখতে তো বিশাল বড়, আমি প্রত্যেকটা কম্পোনেন্টকে ধরো এটাকে ρ1, আর এটাকে ρ2, আর এটাকে ডট 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 ρm লিখি। তাহলে এটার চেয়ে বড় কে? ρ1 এর অ্যাবসলিউট ভ্যালু প্লাস ρ2 এর অ্যাবসলিউট ভ্যালু প্লাস ডট 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 প্লাস ρm, মানে m সম্পর্কে যেহেতু রো আছে, ρm অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই এটা। এটা বলা যায় না? জি স্যার। ওকে, গ্রেট। এখন আমাকে বলো তো এই ρ1 এর অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা কি, মানে আরেকটু ভেঙে তারপর কোশ্চেনটা করি। তাহলে এটাকে স্প্লিট করো, ρ1 ডিভাইডেড বাই h এর নর্ম প্লাস লিমিট ρ2 তার ডিভাইডেড বাই h1 ডট 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 লিমিট ρm ডিভাইডেড বাই h এর নর্ম। এখন তুমি কি এক্সপ্রেশনটাকে রিকগনাইজ করতে পারতেছো? এই ρ1 কি, মানে এই যে ρ1 এর অ্যাবসলিউট ভ্যালু কি? এটা কি আমার সেই f1 এই কন্ডিশনটা না? সবাই কি এটা রিকগনাইজ করতে পারতেছো? আচ্ছা, রিকগনাইজ না করতে পারলে আমি একটু ভেঙে করি। একটু স্নিপেটটা নিই। তো স্যার এটা প্রত্যেকটা অ্যাক্সিস ওয়াইজ আবার ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় চলে গেছে। এক্স্যাক্টলি, এখন সেটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমার উচিত। বাকিরা কি বুঝতেছে কিনা আল্লাহ জানে। আমি একটু একটু এই r1টাকে লিখি, হ্যাঁ। আমি r1 এর অ্যাবসলিউট ভ্যালুটা একটু লিখি। r1 এর অ্যাবসলিউট ভ্যালুটা কি ছিল? দেখো f1a, মানে আমি আচ্ছা, এটা জানি কি হবে, f1a প্লাস h মাইনাস f1a মাইনাস f1 এর পার্শিয়াল ডেরিভেটিভ x ডিরেকশনে এই পয়েন্টে h1 মাইনাস f2, সরি f2 না f1 এর সেকেন্ড ডিরেকশনে পার্শিয়াল ডেরিভেটিভ এতে h2 ডট 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 f1 এর এই কত ডিরেকশন, আমার ভেক্টরটা rn এর থেকে গেছে, তার মানে n ডিরেকশনে এতে hn। এটা না আমার r1, তাই না? জি স্যার। এটাকে মডুলাস দিয়ে ডিভাইড করো, that's mean। এবার তোমরা যদি খেয়াল করে দেখো, এইটাই আমার সেই কন্ডিশনটা ছিল না, যে আমার f1 ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল কন্ডিশন, এই যে এটা। সো এটা তো ডিফারেন্সিয়েবল, মানে আমার fi যে ফাংশনের কম্পোনেন্টটা, ওই কম্পোনেন্ট ফাংশন তো এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তার মানে এটার ভ্যালু কত? লিমিটের ভ্যালু 0। দ্যাটস মিন এই প্রত্যেকটা টার্মের ভ্যালু 0। এটার 0, এটা 0, এটা 0। দ্যাটস মিন টোটাল এক্সপ্রেশনের ভ্যালু 0। তার মানে আমরা প্রুফ করলাম যে আমার এই যে জ্যাকোবিয়ান, আচ্ছা আমি বলে ফেলছি মুখ দিয়ে, এটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আসলে, টু বি অনেস্ট। মানে যারা জ্যাকোবিয়ানকে চেনো না, ইটস ওকে, মানে আমরা নাম জানা দরকারও নেই, আমরা পরে এটাকে ডিফাইন করে নিব। এটা মানে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স কি, মানে এই যে একটা ফাংশনের এই যে এরকম টোটাল ডেরিভেটিভের চেহারার, যে আর এন থেকে আর এম এর যে একটা ফাংশনের টোটাল ডেরিভেটিভ চেহারা, যেটা এটা যে আসলেই এটাই, সেটা আমরা প্রুফ করলাম। মানে আমার ফাংশনের যে পয়েন্টে ডিফারেন্সিয়েট হতে হলে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দরকার, সেই লিনিয়ার ট্রান্সফরমেশন চেহারা যা অ্যাকচুয়ালি এটাই, এটা আমরা মাত্র প্রুফ করলাম, কারণ এটা এই কন্ডিশন স্যাটিসফাই করে। এটা সবাই ক্লিয়ার? তার মানে এখন থেকে আমি যে কোনো ফাংশন তোমাকে দিলে, তার যদি জিজ্ঞাসা করি তার টোটাল ডেরিভেটিভের ম্যাট্রিক্স, মানে লিনিয়ার ট্রান্সফরমেশন বা ম্যাট্রিক্সটা বের করতে পারবা না? জি স্যার পারবো। জাস্ট কি করবা, ওই ম্যাট্রিক্সের প্রথম রোটা হবে প্রথম কম্পোনেন্ট ফাংশনকে সকল ডিরেকশনের পার্শিয়াল ডেরিভেটিভ, আর এই পয়েন্ট ডেরিভেশন। এভাবে করতে করতে যতগুলো ফাংশন কম্পোনেন্ট থাকবে ততগুলো। ইনফ্যাক্ট যারা এটাকে রিকগনাইজ করতে পারতেছো তাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ এটাকে আমরা বলি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। কোন একটা ফাংশনের কোন একটা পয়েন্ট জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বলি।
সো নাইস। সো আজকে আমাদের টোটাল ডেরিভেটিভের কাহিনী শেষ, মানে আমরা একটা ফাংশনকে টোটাল ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয়, তার টোটাল ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় সবকিছু জেনে গেছি। তুমি যদি আমার লেকচার নোটে যাও, আমি এক্সট্রা আরো কয়েকটা থিওরেম লিখে রাখছি লেকচার 9-এ। আমাদের আসলে টাইম শেষ। যেমন এই এক্সাম্পলটা আমি লিখে রাখছি, এটা খুবই নাইস এক্সাম্পল। এটা আমরা দেখে নেক্সট ক্লাস দেখাতে পারবো কিনা। আর সিম্পলি দুইটা প্রপোজিশন লিখে রাখছি, এগুলো প্রুফ দেওয়া আছে। সো ওইটা পড়লে আমাদের মানে ডিফারেন্সিয়েশনের ইয়াটা শেষ হয়ে যাবে। দেন আমরা নেক্সট ক্লাসে চেইন রুল পড়বো। সো আমার অনুরোধ থাকবে এই দুইটা প্রপোজিশন তোমরা একটু দেখো, মানে প্রুফটা দেখে নিও। আমি হয়তো আর লেকচার নষ্ট করবো না ডিফারেন্সিয়েশনের উপর। যদি মনে হয় কারো যে না প্রুফটা ওই বইয়ের থেকে বোঝা যাচ্ছে না বা আমি জানতে চাই, তাহলে আমাকে বললো, তাহলে আমি লেকচারে বুঝাই দিব। আদারওয়াইজ প্রুফটা আমি লেকচার থেকে রেখে দেবো, প্রুফ দুটো ইজি। আর এই এক্সাম্পলটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো। এক্সাম্পলটা শুরু করে আমরা চেইন রুলে চলে যাবো। আমরা আসলে আমাদের ডিফারেন্সিয়েশন আরেকটা টপিকই বাকি, চেইন রুল। চেইন রুল পড়লে আমরা ইন্টিগ্রেশনের দিকে অগ্রসর হবো। ওকে, তাহলে কার কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাসে? না স্যার। ওকে, গ্রেট। স্যার অ্যাবাউট দ্য অ্যাসাইনমেন্ট 5 নম্বর যে ম্যাথটা আপনি মেনশন করেছেন, এটা একটা লাস্ট পয়েন্ট ছিল না যে মানে বেসিকলি cannot really see the entire behavior of the tangent plane because মানে it's a curvature, right? Because it's একটা sphere হচ্ছে জিনিসটা। এখন লাস্ট যে কোশ্চেনটা, even though all directional derivatives in tangent directions are zero, which is true because B and C থেকে directional derivative and total derivative zero আসে। এখন লাস্ট ম্যাথটাতে কি do you expect like an example or কোনো আরেকটা মানে derivation করে দেখাতে হবে, like মানে reaching a value that is not zero, এরকম কোনো দেখো, কিছু করে দেখাতে আহ, হবে? প্রথম কোয়েশ্চেন হলো 5 নাম্বার কিন্তু অপশনাল, মানে এটা তোমার ইচ্ছা, তুমি করতে চাইলে Yes, করবা, না yes. করতে না করবে, আমি এটা কি ইভালুয়েশন করবো না। কিন্তু যারা ইন্টারেস্ট তাদের জন্য আমি বলতেছি, দেখো মানে এটার ইয়েটা কি ছিল, মানে ও যেটা বলতেছে যে 5 নাম্বার লাস্ট যে এক্সাম্পলটা আমি বলছি, দেখো ইভেন দো অল ডিরেকশন ডেরিভেটিভ ইন দ্য ট্যানজেন্ট ডিরেকশন। এখন ট্যানজেন্ট ডিরেকশন কি, এই যে এই নোটেশন গুলা কি, তোমরা যারা এই নোটেশনটা বুঝতেছো না আমি তাদেরকে বলবো, আমি কিন্তু আমার লেকচারে একটা অপশনাল পোর্শন রেখে দিছিলাম, মানে কেননা এত কিছু পড়ানো আসলে টাইম পাচ্ছি না। কিন্তু আমার প্ল্যান ছিল এই যে এটা কিন্তু অপশনাল, এই যে 4.2, এটা কিন্তু একটা অপশনাল টপিক, মানে এটা তোমাদের এই কোর্সের সাথে খুব বেশি অ্যালাইন না। তাহলে এই টপিকটা যদি তুমি একটু রিডিং পড়ো, তাহলে দেখবে তুমি এই নোটেশন গুলো বুঝতেছো যে আসলে কি। ইনফ্যাক্ট এটা কমপ্লিটলি অপশনাল, আমি এখানে অপশনাল লিখে দিব যখন এটা কিভাবে পুশ করবো। তার মানে এটা তুমি যদি পড়তে চাও পড়বে, না পড়তে চাই না পড়তে চাও, এটা ইটস আপ টু ইউ। ওই এতটুকু যদি পড়ো, এই এই সেকশনটা পড়ো, 4.2 সেকশনটা, দেন তুমি এই এক্সাম্পলটা করতে আসো, তাহলে আমি তারপর তুমি বুঝবে যে নোটেশন কি বলতেছে। আর সেখান থেকে তুমি, ও যেটা কোয়েশ্চেন করলো, ইভেন দো অল ডিরেকশনাল ডেরিভেটিভ ইন ট্যানজেন্ট ডিরেকশন আর জিরো, তার মানে একটা স্ফেয়ার কি চিন্তা করো, একটা স্ফেয়ারের কোন একটা পয়েন্টে তুমি যত রকমের ডিরেকশন আছে এই পয়েন্টের, যদি পয়েন্টটা আমি দেখাইতে পারতেছি না, ধরো এটা টপ টপ ভিউটা যদি দেখাই, ধরো এটা ট্যানজেন্ট মানে স্ফেয়ারের উপরের থেকে আমি চোখ দিয়ে দেখতেছি, লাইক এখান দিয়ে চোখ দিয়ে যদি দেখি, দেখতে এরকম মনে হবে না যে এই পয়েন্ট থেকে যতগুলো ডিরেকশন ডেরিভেটিভ আছে সবগুলো তুমি যদি বের করো, তাহলে দেখবে সবগুলো জিরো হয়। ও হয়তো বা ক্যালকুলেট করছে সবগুলো জিরো হয়। তাহলে তোমার মনে প্রশ্ন কি জাগতে পারে, একটা পয়েন্টের থেকে তুমি যেই ডিরেকশনে যাও না কেন, সব ডিরেকশনে যদি ডেরিভেটিভ জিরো হয়, তার মানে কোন ডিরেকশনে ও কি হচ্ছে না, ইনক্রিজিং হচ্ছে না, ডিক্রিজিং হচ্ছে না, রাইট? তার মানে আমার এই পয়েন্টের আশেপাশে আমার ফাংশনটা দেখতে কি লোকালি একটা কনস্ট্যান্ট ফাংশনের মতো না, যে আমার কোনো ফাংশন ইনক্রিজিং মানে নয় ইটস আ ডিক্রিজিং নয়। প্লেন তাহলে, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা তো একটা ট্যানজেন্ট প্লেন হিসেবে কাজ করছে না, দ্যাট ইজ ওয়াই মানে অল ডিরেকশনে গেলে তো জাস্ট ডিরেকশনাল ডেরিভেটিভ জিরো হচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে তুমি আসলে আসো এই ট্যানজেন্ট প্লেনে, কিন্তু আমার স্ফেয়ারটা তো একটু পরে কার্ভ হয়ে গেছে। মানে তোমার লেন্স, তোমার যে মানে ডিফারেন্সিয়েশন লেন্স তো ফার্স্ট অর্ডার টার্ম গুলাকে ক্যাপচার করে বা ফার্স্ট অর্ডারের ভিউতে দেখে। তাহলে তোমার স্ফেয়ারের একদম টপ ভিউ, এটা তো একটা ট্যানজেন্ট প্লেন, রাইট? তার মানে তুমি এই ট্যানজেন্ট প্লেনের উপর চোখ দিয়ে সবকিছু স্ক্যান করতেছো, আর ওই ট্যানজেন্ট প্লেন সব তো কনস্ট্যান্ট। কিন্তু অ্যাকচুয়ালি আমার জিওমেট্রিটা, মানে অ্যাকচুয়ালি আমার শেপটা কি, স্ফেয়ারের কার্ভ। তার মানে ওই কার্ভটাকে ক্যাপচারই করতে পারতেছে না। এখন এটাকে শো দ্যাট বলছি, এটা তুমি স্ফেয়ারের কম্পিউটেশন দিয়েই জাস্টিফাই করতে পারো, অথবা তুমি যদি মনে হয় যে না আমি স্পেয়ার ঠিক ছাড়া আমি অন্য একটা শেপ দিয়ে করবো, সেটা দিয়েও করতে পারবো। মানে আমার মনে হয় স্পেয়ারের কনফিউজ দিয়ে করলেই এটা আমি হ্যাপি হ্যাপি হবো আর কি। তুমি দেখাবা যে স্পেয়ারের স্যার সকল আমরা যদি ডিরেকশনাল। জাস্ট এক্সাম্পল মেনশন করি, উইল দ্যাট বি ওকে? মানে হ্যাঁ, ওকে, ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1, রাইট? সো এক্স এর হ্যাঁ, একটা ভ্যালু এক্স্যাক্টলি। ধরে নিলাম, ওয়াই এর একটা ভ্যালু ধরে নিলাম, জেড এর একটা ভ্যালু ধরে নিলাম, হ্যাঁ, এটা ধরে ওইখান থেকে ধরে তো নিয়েও তাহলে করতে ভ্যালুটা পারলো, ডিফারেন্ট ইটস আসবে। ওকে। অথবা প্রত্যেকটা ডিরেকশনে ট্যানজেন্ট, মানে ট্যানজেন্ট ডিরেকশন সেটা বুঝতে হইলে আমার এই ক্লাসে
টাইম নষ্ট হবে, আমি এটা বুঝলাম না। ওই লেকচার 4.2 পড়ে আসবা, ওইখানে ট্যানজেন্ট ডিরেকশন মানে কি বুঝাইছি। ওই প্রত্যেকটা ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ করবা, মানে অ্যাকচুয়াল ডেফিনেশন যেটা, যে ডিভিএফ এট এ, এটা করেও দেখবা দেখাইতে পারো যেটা জিরো হয়। দ্যাটস মিন প্রত্যেক ডিরেকশনাল ডেরিভেটিভ জিরো। তার মানে আমার ফাংশনটা লোকালি কনস্ট্যান্ট মনে করতেছো, বাট আসলে লোকালি কনস্ট্যান্ট না। আর লোকালি কনস্ট্যান্ট না সেটা আবার প্রুফ করবা কিভাবে, প্রত্যেকটা পয়েন্ট ইভালুয়েট করে, মানে তোমার যে এক্সাম্পল থ্রু তুমি বলতে চাচ্ছ। তারপর তুমি আর্গু করবা যে আচ্ছা আমার ডিরেকশনাল ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়েশন জিরো আমার একটা আসছে ফাংশন কিন্তু লোকালি লোকাল ভ্যালুস ডিফারেন্ট ইনফরমেশন আসছে। ক্যাপচার করতে পারে না, যদি এটা কার্ভেচার মানে কার্ভ থাকে ওকে আর কি। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তুমি আমাকে বইলো, মানে তোমার স্টেপ গুলো তুমি ভেরিফাই করতে চাও, আমাকে বলবো, সমস্যা নেই। আমি অ্যাসাইনমেন্টের ডেডলাইন আগে তুমি যদি চাও আমাকে মানে স্যার আমার বি থেকে আর সি তে তো অলরেডি ডিরেকশনাল ডেরিভেটিভ এর টোটাল ডেরিভেটিভ করা হচ্ছে, সো ডি নাম্বারটাতে একটা যদি জাস্ট এক্সাম্পল দেখা দিই তাহলে মানে বুঝা যায় যে ইটস কার্ভেচার নিডেড। এক্স্যাক্টলি। ওকে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর বাই দ্য ওয়ে, অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সার্ভারে ড্রপ করবা। আর কোয়েশ্চেন না বুঝলে আমাকে বলবা, কারণ অ্যাসাইনমেন্টে কিন্তু এই ফার্স্ট দুইটা প্রবলেমে অনেক কিছু শিখতে পারবে। আমি আবারও বলি, তোমাকে মনে হতে পারে অনেক কোয়েশ্চেন দিচ্ছি আমি, প্লিজ এটাকে এইভাবে নিও না। কারণ এখানকার প্রত্যেকটা স্টেটমেন্ট, এই যে প্রত্যেকটা স্টেটমেন্ট তোমার কাছে মনে হতে পারে আচ্ছা স্টেটমেন্টের ফরওয়ার্ড ডিরেকশন ট্রু, ব্যাকওয়ার্ড ডিরেকশন তো হয়তো বা ট্রু মনে হতে পারে, কিন্তু আমি বলছি প্রত্যেকটা স্টেটমেন্টের কনভার্স ফলস। যেহেতু কনভার্স ফলস, তার মানে তুমি একটা এক্সাম্পল কনস্ট্রাক্ট করতে পারবা। কনস্ট্রাক্ট করতে না পারলে হেল্প নাও, ইন্টারনেটের হেল্প নাও, আমার হেল্প নাও, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি প্রত্যেকটা স্টেটমেন্টের কনভার্ট যে ফলস, এটা জানো, জেনে তুমি নিজের থেকে এটাকে ফিল করো যে আচ্ছা প্রত্যেকটা স্টেটমেন্টের কনভার্ট যে ফলস, এটা তোমার লাইফে স্যার অনেক এটা তো হেল্প করবে। কাউন্টার এক্সাম্পল দিলেই হবে তাই না স্যার? এক্স্যাক্টলি, কাউন্টার এক্সাম্পল দিলেই হবে। ওকে।